অর্থাৎ এখানে যে যে এই উপরের উপরের বিষয়গুলো যাদের কাভার করে না, আইন বিষয়ে, কর বিষয়ে, হিসাব বিজ্ঞান, উচ্চতর অডিটিং, এই ক থেকে ঘ পর্যন্ত এই ক্রাইটেরিয়া যাদের যাদের কাভারেজ হয় না, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তারা যারা আর্টস ব্যাকগ্রাউন্ড আছেন এরকম, তাদের জন্য বলছে যে বিভিন্ন প্রতিষ্ঠানে ইনকাম ট্যাক্সের উপরে ডিপ্লোমা ডিগ্রি দিচ্ছে এখন। ড্যাফোডিল ইউনিভার্সিটি, তারপর নর্থ সাউথ ইউনিভার্সিটি, তারপরে আপনার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, তারপরে কিছু ছোট ছোট প্রতিষ্ঠান আছে, তারাও ইনকাম ট্যাক্সের উপরে ডিপ্লোমা দিচ্ছে 6 মাস মেয়াদি, এক বছর মেয়াদি। এনবিআর সেই ডিগ্রি গুলাকে কনসিডার করতেছে। কেন করতেছে? যে সে যেই বিষয় তার গ্রাজুয়েশন মাস্টার্স হোক না কেন, সে ইনকাম ট্যাক্সের কাজ করার জন্য যেহেতু একটা ডিপ্লোমা নিল, সেই ডিপ্লোমা সার্টিফিকেট থাকার কারণে এই নাম্বার যেটা ডিপ্লোমা ইন ট্যাক্সেশন সহ অন্য যে কোনো বিষয় ডিগ্রি, অর্থাৎ কেউ যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়, কেউ যদি আর্টস ব্যাকগ্রাউন্ড হয়, তাহলে তার যদি ডিপ্লোমা ইন ট্যাক্সেশন করা থাকে, তাহলে উনিও আবেদন করতে পারবেন, উনিও এইটার আবেদনের যোগ্য। তারপরে আবার বলছে অথবা উচ্চতর অডিটিং সহ ব্যাংকিং ডিপ্লোমা, ব্যাংকে ডিপ্লোমা করায়। উচ্চতর অডিটিং সহ ব্যাংকে কিন্তু ডিপ্লোমা ডিগ্রি করায়। এই যে ব্যাংকে যারা চাকরি করে, হ্যাঁ, বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাংকিং, এই যে এমবিএম প্রতিষ্ঠান আছে, সেখানে ব্যাংকিং বিষয়ে ডিপ্লোমা করায়। সেই ডিপ্লোমা সহ যে কোনো বিষয়ে ডিগ্রি। অর্থাৎ লাস্টের দুইটা হলো, যদি কেউ অন্য কোনো ডিসিপ্লিনের হয়, সায়েন্স এবং আর্টস ডিসিপ্লিনের হয়, তাদেরকেও ইনকাম ট্যাক্সে এই কর আইনজীবী পরীক্ষায় সুযোগ দেওয়ার জন্য উম্ম এবং চ এই দুইটা সেশন উন্মুক্ত করেছে এনবিআর, যেগুলা আগে ছিল না। এটা এই সার্কুলারই প্রথম আসছে। এই বিষয়ে আপনারা আপনারা যারা এখন 45-46 জন আছেন, আহ, আমাকে শুনতে পেয়েছেন তো আমি কি বিষয়ে আলাপ করলাম? জি স্যার, শোনা জি গেছে। জি স্যার, জি। এখন আসেন, এই যে আহ, আপনার যোগ্যতার কথা বললো, আপনার আবেদন করার জন্য যে যোগ্যতার দরকার, সেই যোগ্যতার কথা এখানে বললো। এবং প্রথমে বলা আছে আয়কর আইন 23-এর ধারা 327 অনুযায়ী আপনাকে এই কর আইনজীবী নিবন্ধনের জন্য এই পরীক্ষার ব্যবস্থা তারা করবে। তার শিক্ষাগত যোগ্যতা কি কি হলে পরে আবেদন করতে পারবেন, সেই বিষয়টা আমরা দেখলাম। তারপরে আছে কি, তারপরে দেখেন, তারপরে দেওয়া আছে এই বিষয়ে যারা আবেদন করবে, তাদের কি হবে, তাদের লিখিত পরীক্ষার সিলেবাস কি 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 থাকবে, লিখিত পরীক্ষায় কোন কোন বিষয়ের উপরে তাদের লিখিত পরীক্ষা হবে, সেই বিষয়ে একটা গাইডলাইন দিয়ে দিছে। এই গাইডলাইনটা কিন্তু আগের কোনো সার্কুলারে ছিল না। এই সার্কুলারই প্রথম বলে দিল আয়কর আইন 2023 নাম থেকে প্রশ্ন হবে। তাহলে আয়কর আইনে যতগুলি সেকশন আছে, সবগুলা সেকশন তো আপনারা এই এখানে যারা আছেন কেউ পড়েন নাই। সবগুলা সেকশন আসলে সবার মাথায় রাখা সম্ভব না। তাহলে কোন কোন সেকশন আপনার এই পরীক্ষার জন্য উপযোগী আসতে পারে, সেই সেকশন গুলাই আপনাকে পড়তে হবে। অর্থাৎ আয়কর আইন 2023 সম্পর্কে আপনার একটা কি ভালো ধারণা থাকতো, এই যে বিষয়গুলা একজন ব্যক্তি করদাতার জন্য লাগে, একটা কোম্পানি করদাতার জন্য লাগে, সব সময় লাগতেছে ব্যতিক্রম বিষয় ছাড়া, সেই বিষয়গুলা নিয়ে এখানে আছে। এখন কারো যদি আয়কর আইন 2023 A to Z আত্মস্থ করা থাকে, পুরো বিষয়টাই জানেন, তার জন্য সহজ হয়ে গেল। তারপরে বলছে কি অর্থ আইন 2025, অর্থাৎ 25-26 অর্থ বছরের জন্য যে অর্থ আইন আমাদের আগের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যেই অর্থ আইন 2025 করলেন, সেই অর্থ আইন থেকে প্রশ্ন হবে। তারপরে গ নম্বরে আয়কর বিধিমালা 1984 থেকে প্রশ্ন হবে। আইনের অ্যাপ্লিকেশনটা যেখানে গিয়ে যে আলোকে হয়, সেটাকে বলা হয় বিধিমালা, রুলস। সেই রুলসটা
আপনার আয়কর আইন 2023-এর প্রেক্ষিতে এখনো জাতীয় রাজস্ব বোর্ড কোনো রুলস তৈরি করতে পারে নাই। তারা 1984 সালের আয়কর বিধিমালা দিয়ে এখনো চলতেছে। এটার উপরে কোশ্চেন হবে। তারপরে উৎসে কর বিধিমালা 2025, উৎসে কর সম্পর্কে প্রশ্ন হবে। উৎসে কর, টিডিএস, এডিআর বিধিমালা 2025, এটা এখান থেকে কোশ্চেন হবে। দান কর আইন 1990, দান কর আইন 1990 এরশাদ সাহেবের সময় যে দান কর আইন করছে, সেই দান কর আইন আপনার সেখান থেকে কোশ্চেন হবে। আয়কর আইন ও বিধির বাস্তব প্রয়োগ, আয়কর আইন 2023 এবং বিধি 1984, এইটার সম্পর্কে যে বাস্তব প্র্যাকটিক্যাল যে বিষয়গুলি থাকে সেটার উপরে কোশ্চেন হবে। তারপরে কোশ্চেন হবে হিসাব বিজ্ঞান বিষয়ের উপরে। তারপরে কোশ্চেন হবে বাংলা ও ইংরেজির উপরে। এই 9টা বিষয়ের উপরে, 9টা সেকশনে, 9টা এরিয়ায় আপনার জানতে হবে। এই 9টা এরিয়ার উপরে 3 ঘন্টার একটা পরীক্ষা হবে, 3 ঘন্টা লিখিত পরীক্ষা হবে, যেখানে আপনার মার্কস থাকবে 80, 5 নম্বর হলো 40। 80 নম্বরের মধ্যে যদি আপনি 40 পান, তাহলে আপনি লিখিত পরীক্ষায় পাশ করবেন। তারপরে আপনি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। মৌখিক পরীক্ষায় 5 নম্বর 20 নম্বরের মৌখিক পরীক্ষা, সেখানে আপনার 10 নম্বর পেলে আপনি মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হবেন। লিখিত পরীক্ষার তারিখ আপনাদেরকে পরে জানাই দিব। এই যে বিষয়গুলো পড়লাম আসলে 2, 3, 4, 2, 3, 4, এখন এই 2, 3, 4 আপনি পরীক্ষার্থী হিসাবে আপনার কাছে কেন গুরুত্বপূর্ণ, আপনি কেন এটাকে গুরুত্ব দিবেন? যেমন আপনারা কিছুক্ষণ আগে আলাপ করতেছিলেন যে গত বছর খুব সহজ প্রশ্ন হয়েছে। হ্যাঁ, গত বছর খুব সহজ প্রশ্ন হয়েছে, খুব মানে অনেক অনেক ইয়ে নিয়ে নিছে, অনেককে নেওয়া হয়েছে। 2024 সালের, যেটা 24 সালে আওয়ামী লীগ সরকারের শেষ সময়ের দিকে যে সার্কুলারটা ছিল, সেখানে এটার ভাইবা হয়েছে হলো অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে। লিখিত পরীক্ষা এবং ভাইবা সার্কুলার ছিল 24 সালে। এখন এই যে সার্কুলারের যে গুরুত্ব, এই গুরুত্বটা বোঝার জন্য তখন আমি আপনাদের যে বিষয়ে বললাম, গুরুত্ব সম্পর্কে আপনাকে আমি এখন নিয়ে যাচ্ছি যে আয়কর আইন 2023-এর 327 নম্বর সেকশন কি বলছে, সেইখানে নিয়ে আসতেছি। এখানে নিয়ে আসলাম 327 নম্বর সেকশনে নিয়ে আসলাম। এখানে আপনি কি দেখতে পাচ্ছেন? আয়কর আইন 327-এর আমি জাস্ট আইনে কি বলা আছে হুবহু আপনাকে, আপনার এটার ইম্পর্টেন্স, এটার গুরুত্ব বোঝার জন্য আপনাকে এখানে নিয়ে আসলাম। কি লেখা আছে দেখেন। হাজিরার জন্য অনুমোদিত প্রতিনিধি, ইনকাম ট্যাক্সের আইনে কোন করদাতার পক্ষে যিনি জাতীয় রাজস্ব বোর্ডে যান, তাকে বলা হয় অনুমোদিত প্রতিনিধি। সেই অনুমোদিত প্রতিনিধি কারা হইতে পারবে সেই বিষয়ে এখানে 327 বলা আছে। 327 সেই সম্পর্কে আপনার বলা আছে। তাহলে বলার মধ্যে কি আছে? 1 নম্বরে বলছে, কোন করদাতা যিনি এই আইনের অধীন কোন কার্যধারার সহিত সংশ্লিষ্ট কোন আয়কর কর্তৃপক্ষ বা আপিল ট্রাইব্যুনালে উপস্থিত হইবার উপযুক্ত বা প্রয়োজন, সেই ক্ষেত্রে ধারা 221-এর অধীন ব্যক্তিগতভাবে উপস্থিত হওয়া ব্যতীত, অর্থাৎ সেকশন 221 অনুযায়ী যার আয়কর, সে নিজে গিয়ে তার আয়করের ফাইল সম্পর্কে নিজে হাজিরা দিতে পারবে, নিজে নিজে গিয়ে কথা বলতে পারবে। তার নিজে একদম সশরীরে, আমার ইনকাম ট্যাক্সের বিষয়ে আমি নিজে যাব, অন্য কেউ না, সেটা বলা আছে 321 নম্বর সেকশনে। বলছে সেই সেকশন ব্যতীত অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে হাজির হইতে পারিবে। তাহলে আমার ফাইল আমি নিজে 221 ধারা অনুযায়ী আয়কর কর্তৃপক্ষের কাছে হাজিরা না দিয়ে আমি যদি আরেকজনকে পাওয়ার দেই, কোর্টে যেমন আমি আমার পক্ষে উকিল নিয়োগ করি, এই আয়কর আইনে সেই বিধানের কথাই এখানে বলতেছে। তাহলে আমার পক্ষে এখানে কে প্রতিনিধি হইতে পারবে, কে কর আইনজীবী হইতে পারবে, সেই বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ। কে কে হইতে পারবে দেখেন, 37-এর সাবসেকশন 2,
সাবসেকশন 2 এ কি বলা আছে? এই ধারার উদ্দেশ্য পূরণ কল্পে কল্পে অনুমোদিত প্রতিনিধি অর্থ এইরূপ কোন ব্যক্তি যিনি করদাতার পক্ষে উপস্থিত হইবার জন্য লিখিতভাবে অনুমোদিত এবং লিখিতভাবে অনুমোদিত এবং যিনি করদাতার পিতামাতা স্বামী স্ত্রী পুত্র কন্যা ভাই বা বোন। অর্থাৎ আমার নিকট আত্মীয় যে বাবা মা বাবা স্বামী স্ত্রী কন্যা পুত্র কন্যা ভাই বোন, এরা আমার পক্ষে কি করতে পারবে? প্রতিনিধি হইতে পারবে। 2 নম্বরে বলছে করদাতার কোনো পূর্ণকালীন নিয়মিত কর্মচারী। করদাতার অর্থাৎ আমি, আমার অধীনে যদি কোনো পূর্ণকালীন ফুল টাইম কোনো লোক থাকে, আমার ম্যানেজার, আমার জেনারেল ম্যানেজার, আমার ইনকাম ট্যাক্স দেখে, এইরকম কোনো কর্মচারী, কর্মকর্তা কর্মচারী যদি আমার থাকে, আমি তাকে আয়কর প্রতিনিধি হিসাবে নিয়োগ দিতে পারবো। সেও আমার পক্ষে গিয়ে ওই কর আইনজীবী হিসেবে কাজ করতে পারবে। তারপরে বলছে কি একজন কর আইনজীবী। গ নম্বরে কি বলছে? একজন কর আইনজীবী। তাহলে 327-এর সাবসেকশন 2 এর তিনজনের কথা বলা হয়েছে। ক নম্বরে বলছে করদাতার পিতামাতা স্বামী স্ত্রী পুত্র কন্যা ভাই বোন, এরা হইতে পারবে আয়কর প্রতিনিধি। খ নম্বরে বলছে করদাতার কোনো পূর্ণকালীন নিয়মিত কর্মচারী, সে হইতে পারবে। আর গতে বলছে একজন কর আইনজীবী, সে আমার পক্ষে গিয়ে আয়কর অফিসে কাজ করতে পারবে। বোঝা গেল কি বললাম? জি স্যার। তাহলে এখন ক এবং খ এই দুইজনের জন্য কিন্তু কোনো পরীক্ষা লাগতেছে না। আপনার পক্ষে কাজ করার জন্য, আপনার কোম্পানির পক্ষে কাজ করার জন্য এই ক এবং খ যাদের কথা বলা হয়েছে, এরা কিন্তু কোনো পরীক্ষা ছাড়া, কোনো ভাইবা ছাড়া, কোনো একবারের সদস্য হওয়া ব্যতি রেখে তারা আয়কর প্রতিনিধি হিসেবে কাজ করতে পারতেছে। আইনে কতটা সহজ করে দেওয়া হয়েছে ইনকাম ট্যাক্সের বিষয়টা। তারপরে গতে গিয়ে বলছে একজন কর আইনজীবী। তাহলে এখন প্রশ্ন হলো যে একজন কর আইনজীবী এখানে কাজ করতে পারবে, তাকে আমি উকিল হিসেবে নিয়োগ দিতে পারবো আমার পক্ষে কাজ করার জন্য। তাহলে এখন প্রশ্ন হলো, তাহলে কর আইনজীবী কে? হু ইজ কর আইনজীবী? এই কর আইনজীবীটাকে, এইটাই হচ্ছে এখন আমাদের মানে বোঝার বিষয়। কর আইনজীবীটাকে, এই কর আইনজীবী সম্পর্কে খুব খেয়াল করবেন। উপধারা 327-এর উপধারা 3-এ বলছে, উপধারা 2-এর দফা গ, উপধারা 2-এর দফা গ এর উদ্দেশ্য পূরণ কল্পে কর আইনজীবীর কর আইনজীবী অর্থ, কর আইনজীবী অর্থ কি, কারা কর আইনজীবী সেই কথাটা বলছে। কর আইনজীবী কারা সেই কথাটা এখানে বললো। কে কর, হু ইজ কর আইনজীবী? 1 নম্বরে বলছে, কতে বলছে বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসাবে নিবন্ধিত কোনো ব্যক্তি। বাংলাদেশে একটা বার কাউন্সিল আছে। সারা বাংলাদেশে যত জায়গায় মানুষ এলএলবি পড়ে, এলএলএম পড়ে, দেশে বিদেশে যেখানেই সে আইন বিষয়ে লেখাপড়া করুক না কেন, আইন বিষয়ে তার মানে ওকালতি করতে হইলে বাংলাদেশের যে কোনো কোর্টে যদি তাকে ওকালতি করতে হয়, তাহলে বার কাউন্সিলের পরীক্ষায় পাশ করতে হয়। বার কাউন্সিলের পরীক্ষা রিটেন এবং ভাইবা এই দুইটাই পাশ করার পরে সে বাংলাদেশের যে কোনো কোর্টে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট ব্যতি রেখে জেলা পর্যায়ের যে কোনো কোর্টে সে প্র্যাকটিস করার জন্য লাইসেন্স প্রাপ্ত হয়। কখন হয়? বাংলাদেশ বার কাউন্সিলে যখন সে নিবন্ধিত ব্যক্তি হয়। কখন নিবন্ধিত ব্যক্তি হবে? যখন সে বার কাউন্সিলের লিখিত পরীক্ষা, বার কাউন্সিলের ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লাইসেন্স প্রাপ্ত হবে, তখন সে সারা বাংলাদেশে অ্যাডভোকেট হিসেবে কাজ করার জন্য লাইসেন্স প্রাপ্ত হবে। তাহলে এখন এই যে বার কাউন্সিলে আইন আইন নিবন্ধিত কোন ব্যক্তি, বার কাউন্সিলে নিবন্ধিত লয়ার বা অ্যাডভোকেট, প্র্যাকটিসিং লয়ার যাদেরকে আমরা বলি, এই প্র্যাকটিসিং লয়ার হওয়াটা কি খুব সহজ না খুব কঠিন? আপনারা যারা এই কর আইনজীবী পরীক্ষায় পাশ করে আইন পেশায় আছেন, এখানে যদি কেউ থেকে থাকেন,
বা অনেকেই হয়তো আপনারা ল ল নিয়ে লেখাপড়া করেছেন, বার কাউন্সিলের লিখিত পরীক্ষা দিচ্ছেন, বার কাউন্সিলের ভাইবা পরীক্ষা দিচ্ছেন। সেটা কি কঠিন না সহজ? অনেকে স্যার খুব কঠিন স্যার। 10 বার পরীক্ষা দিয়েও স্যার কি খুব কঠিন। 10 বার পরীক্ষা দিয়েও বার কাউন্সিলের আপনার কোয়ালিফাই করতে পারে না, এত কঠিন বার কাউন্সিলের নিবন্ধন পাওয়া। তাহলে শুধু এলএলবি এলএলএম করলাম, লন্ডনে হোক, লন্ডন ইউনিভার্সিটি হোক, ঢাকা ইউনিভার্সিটি হোক, রাজশাহী ইউনিভার্সিটি হোক, চিটাগাং ইউনিভার্সিটি হোক, জাতীয় বিশ্ববিদ্যালয় হোক, আপনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বা যে কোনো জায়গা থেকে আপনি আইন বিষয়ে এলএলবি এলএলএম করেন না কেন, আপনি যতক্ষণ না বার কাউন্সিলের পরীক্ষায় পাশ করে, রিটেন পরীক্ষা এবং ভাইভা পরীক্ষায় পাশ করে আইনজীবী হিসাবে লাইসেন্স প্রাপ্ত হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনি কি নিজেকে অ্যাডভোকেট হিসাবে বলতে পারবেন না। যদি বলেন তাহলে সেটা ফ্রড হবে, প্রতারণা হবে। এবং মাঝে মাঝেই আমরা যে দেখি উকিল মিথ্যা পরিচয় দিয়ে ওকালতি করে, এরা হলো তারা। তার মানে কি, বার কাউন্সিলের যে পরীক্ষা, সেখানে লাইসেন্স প্রাপ্ত একজন বার আইনজীবী হওয়ার যে সক্ষমতা, যে পরিমাণ কঠিন, সেই কঠিন পরীক্ষায় পাশ করে লাইসেন্সধারী হইলে সেই ব্যক্তি আয়কর আইনজীবী হিসাবে কি কাজ করতে পারবে, তার কোনো পরীক্ষা দিতে হবে না। 2 নম্বর কি বলছে? অনুশীলনকারী চার্টার অ্যাকাউন্টেন্ট, যারা চার্টার অ্যাকাউন্টেন্ট হিসাবে প্র্যাকটিস করতেছেন। এখন আপনারা যারা এখানে সিএ প্রফেশনের স্টুডেন্ট আছেন, যারা সিএ পড়তেছেন, সিএমএ পড়তেছেন, সিএস পড়তেছেন, আপনি বলেন তো যে এই অনুশীলনকারী চার্টার অ্যাকাউন্টেন্ট একজন ব্যক্তির, পুরুষ হোক আর মহিলা হোক, চার্টার অ্যাকাউন্টেন্ট হওয়ার জন্য তার যে মানে মেধা, তার যে সময় দেওয়া, এটা কি ওই যে বার কাউন্সিলের আপনার যে নিবন্ধিত হওয়া, লাইসেন্স প্রাপ্ত হওয়া এবং চার্টার অ্যাকাউন্টেন্ট হিসেবে নিজের লাইসেন্স প্রাপ্ত হওয়া, আইসিএবির মেম্বার হওয়া, এটা যারা এখানে স্টুডেন্ট আছেন তারা বলতে পারবেন যে এটা কত কঠিন। 5 বছর 10 বছর, হ্যাঁ, লাইফ টাইম পরীক্ষা দিচ্ছে, চার্টার অ্যাকাউন্টেন্ট হইতে পারতেছে না, এরকম অনেক স্টুডেন্ট আছে। আমার এক স্যার, সে 65 বছর বয়সে চার্টার অ্যাকাউন্টেন্ট পাশ করছে। 25 বছর বয়সে শুরু করছে, 65 বছরে গিয়ে পাশ করছে, 40 বছর ধরে সে পরীক্ষা দিছে চার্টার অ্যাকাউন্টেন্ট হওয়ার জন্য। তাহলে কি চার্টার অ্যাকাউন্টেন্ট যারা যারা সার্টিফাইড চার্টার অ্যাকাউন্টেন্ট, সে নিজেকে কর আইনজীবী হিসাবে কোনো পরীক্ষা ছাড়াই জাতীয় রাজস্ব বোর্ডে কর আইনজীবী হিসেবে কাজ করতে পারবে। তার 3 নম্বরে কি, গতে কি, অনুশীলনকারী কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, যারা আইসিএমএবির সদস্য। তাহলে চার্টার অ্যাকাউন্টেন্ট হওয়া যেরকম কঠিন, এই কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট হওয়া তেমন কঠিন। 19 আর 20, কঠিনের কাজটা কি 19-20। ওই যে কতে যে বললাম কর আইনজীবী, খতে যে বললাম চার্টার অ্যাকাউন্টেন্ট, গতে যে বললাম কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, ঘতে বলা হয়েছে কি চার্টার সেক্রেটারিজ। অর্থাৎ আমি যেই প্রফেশনের ফেলো, বাংলাদেশের ইনস্টিটিউট অফ চার্টার সেক্রেটারিজ এর ফেলো আমি, আমাদের সেখান থেকে আমরা লাইসেন্স প্রাপ্ত। এখন এই যে ক খ গ ঘ, এই চারটা যে আপনার প্রতিষ্ঠান, 4 জায়গা থেকে যে লাইসেন্স দেয় প্রফেশনাল প্র্যাকটিস করার জন্য, এই 4টা প্রতিষ্ঠানেই কর আইনজীবী হিসাবে কাজ করতে গেলে যারা এই 4 প্রতিষ্ঠানের মেম্বার, তারা বহুত পরিশ্রম করে 5 বছর 10 বছর 15 বছর 20 বছর পরীক্ষা দিয়ে অনেক সাধনা করে তারা কি হইতেছে, বার কাউন্সিলে নিবন্ধন পাইতেছে, চার্টার অ্যাকাউন্টেন্ট হচ্ছে, কস্ট অ্যাকাউন্টেন্ট হচ্ছে, চার্টার সেক্রেটারি হচ্ছে। তাহলে এই কর আইনজীবী হওয়ার জন্য এদের এদেরকে কি কোনো পরীক্ষা দেওয়া লাগবে না, তারা এমনিতেই সরাসরি কর আইনজীবী হিসেবে কাজ করতে পারবে। তাহলে এই যে সুযোগটা তাদেরকে দিল, সেখানে তাহলে ইনকাম ট্যাক্স বিষয়ে, ইনকাম ট্যাক্স, ভ্যাট, কাস্টমস, এই বিষয়গুলা কত সাবজেক্ট পড়তে হয়েছে, যে কারণে তাদেরকে এখানে
ওয়েব করে দেওয়া হলেও তারা পরীক্ষা দেওয়া ছাড়াই কর আইনজীবী হিসেবে কাজ করতে পারবে। এই বিষয়টা আপনাদের গুরুত্বটা বোঝানোর জন্য আমি বললাম। এখন আসেন তারপরে কি বলছে। তাহলে কর আইনজীবী হওয়ার জন্য প্রথম চারটা বিষয় বললাম। প্রথম চারটা বিষয় বলার পরে এখন আসেন এখন আসেন এটা কি বলছে। উম নম্বরে বলছে উপকর কমিশনারের নিম্নে নহে উপকর কমিশনারের নিম্নে নহে এইরূপ পদে কমপক্ষে 5 বছরের জন্য আয়কর কর্তৃপক্ষ হিসাবে কাজ করিয়াছেন এরকম ব্যক্তি। তার মানে বিশেষ তাকে 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 কি করতে হয়েছে, বিশেষ দিতে হবে। বিশেষ দেওয়ার পরে সেই বিশেষ দিয়ে বিশেষ পাশ করার পরে যেই লোকটা ইনকাম ট্যাক্সে জয়েন করার পরে আপনার যখন সে ডিসিটি হলো, ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস হলো, সেই ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস 5 বছর তাকে চাকরি করতে হবে মিনিমাম। 5 বছর চাকরি যদি করে থাকে ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস হিসাবে, তাইলে এই লোকটা কি, যদি বাইরের চাকরি ছেড়ে দেয় তখন সে কর আইনজীবী হিসাবে প্র্যাকটিস করতে পারবে। তাহলে কতটা কঠিন কঠিন বিষয়, খেয়াল করেন কতটা কঠিন বিষয়। ক, খ, গ, ঘ, নম্বরে কি বিসিএস দিতে হবে, তাকে বিসিএস পরীক্ষায় পাশ করতে হবে, বিসিএস ট্যাক্সে পাশ করতে হবে, বিসিএস অ্যাডমিন না, বিসিএস ওই আপনার যে কি অডিট না, বিসিএস সমবায় না, তাকে বিসিএস ট্যাক্স পাশ করে আসতে হবে এবং উপকর কমিশনার হিসাবে 5 বছরের তার চাকরি থাকতে হবে। তারপরে যদি সে চাকরি না করে প্র্যাকটিসে আসে তখন সে আয়কর আইনজীবী হিসেবে সরাসরি কাজ করতে পারবে, তার আর কোনো জায়গায় পরীক্ষা দিতে হবে না। তাহলে ক, খ, গ, ঘ, উম এই 5টা বিষয় কতটা কঠিন কর আইনজীবী হিসেবে কাজ করার জন্য। আপনারা যারা এখানে এই নিবন্ধিত আইনজীবী আছেন, বার কাউন্সিলে নিবন্ধিত আইনজীবী, যারা আইসিএমএ, আইসিএ, আইসিএমএ, আইসিএসবি, হ্যাঁ, তারপরে এই যে উপকর কমিশনার, এই 5টা আইটেমের যারা কোয়ালিফাই করলেন, তাদের এই জায়গায় আসার জন্য কি পরিমাণ কষ্ট, মেধা, শ্রম, ঘাম দিতে হয়েছে কর আইনজীবী হওয়ার জন্য, এটা আপনারা অনুমান করতে পারতেছেন। যারা এই প্রফেশন গুলোর সাথে আছেন তারা বুঝতে পারবেন যে আসলে কতটা কষ্টকর। আমি চার্টার সেক্রেটারি হিসাবে এই লাইসেন্স প্রাপ্ত হওয়ার জন্য আমার কি পরিমাণ শ্রম মেধা দিতে হয়েছে, সময় দিতে হয়েছে, কি পরিমাণ লাইফের স্যাক্রিফাইস করতে হয়েছে, কি পরিমাণ ডিসকমফোর্ট জোনে গিয়ে কাজ করতে হয়েছে, হ্যাঁ সেইটা আমি জানি। যিনি কস্ট অ্যাকাউন্টেন্ট পাস করছেন তিনি জানেন, যিনি চার্টার অ্যাকাউন্টেন্ট হয়েছেন তিনি জানেন, যিনি আইনজীবী হিসাবে নিবন্ধিত হয়েছেন তিনি জানেন, যিনি উপকর কমিশনার হিসাবে বিসিএস দিয়ে আসছেন তিনি জানেন। তাহলে এই ব্যক্তিদেরকে কি করা হলো, কর আইনজীবী হিসাবে সরাসরি কাজ করার এখতিয়ার সম্পন্ন করলো আয়কর আইন 2023। তারপরে চ নম্বরে আসেন। চ নম্বরে বলছে বোর্ড কর্তৃক কর আইনজীবী হিসাবে সনদপ্রাপ্ত কোনো ব্যক্তি। বোর্ড কর্তৃক, বোর্ড বলতে কাকে, এনবিআর কে বলা হয়েছে, এনবিআর কর্তৃক কর আইনজীবী হিসাবে সনদপ্রাপ্ত কোনো ব্যক্তি, সেই ব্যক্তি কর আইনজীবী হিসেবে কাজ করতে পারবে। বোর্ড কর্তৃক কর আইনজীবী হিসাবে সনদপ্রাপ্ত কোনো ব্যক্তি, তার মানে কি, এই চ নম্বরে একটা সুযোগ দেওয়া হয়েছে জেনারেল পিপলদের জন্য, যারা বার কাউন্সিলে নিবন্ধিত আইনজীবী হইতে পারে নাই, যারা চার্টার অ্যাকাউন্টেন্ট হইতে পারে নাই, পড়াশোনা করতেছে সিএ হবে, চার্টার অ্যাকাউন্টেন্ট হবে, আজ অবধি চার্টার অ্যাকাউন্টেন্ট হইতে পারে নাই, যারা কস্ট অ্যাকাউন্টেন্ট হওয়ার জন্য পড়াশোনা করতেছে হইতে পারে নাই, যারা চার্টার সেক্রেটারি হওয়ার জন্য পড়াশোনা করতেছে হইতে পারে নাই, যারা বিসিএস দিয়ে উপকর কমিশনার ট্যাক্স হইতে পারে নাই, কিন্তু ইনকাম ট্যাক্স উকিল হিসেবে কাজ করতে চায়, কর আইনজীবী হিসেবে কাজ করতে চায়, তাদের জন্য 6 নম্বরে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক
আইনজীবী হিসাবে সনদপ্রাপ্ত কোনো ব্যক্তি। তাহলে এই যে আপনাদেরকে কিছুক্ষণ আগে আমি যে সার্কুলারটা পড়ে শোনালাম, যে সার্কুলার বলে এই ইনকাম ট্যাক্স, আইটিবি, ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার, কর আইনজীবী, আমরা যেটাই বলি না কেন, সেটাকে বৈধতা দেওয়ার জন্য, আপনাকে সুযোগ দেওয়ার জন্য, আপনাকে, আমাকে বা আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য, যারা আমরা ওই উপরের 5টা ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারলাম না, তাদেরকে আয়করে আইনজীবী হিসেবে কাজ করতে দেওয়ার জন্য জাতীয় রাজস্ব বোর্ড এই বিজ্ঞপ্তি প্রকাশ করছে। 327 নম্বর আয়কর আইনের 327 নম্বর ধারা অনুযায়ী আপনাকে আয়কর আইনজীবী বানানোর জন্য তারা সার্কুলারটা দিল। তাহলে আপনি যদি এই সার্কুলারে পাস, রিটেনে পাস করেন, 80 নম্বরের মধ্যে 40 পান, তাহলে রিটেনে পাস। তারপরে ভাই ভাই 20 নম্বরের মধ্যে 10 নম্বর পান, তাহলে কি ভাই ভাই পাস। তাহলে আপনি পরীক্ষা দিলেন কত? 100 নম্বরের পরীক্ষা দিলেন। 100 নম্বরের পরীক্ষা দিয়ে আপনি পাস করলেই আপনি কি হচ্ছেন? কর আইনজীবী হয়ে যাচ্ছেন। কি মজা, কত সহজ! হ্যাঁ, এটা মানে মানে আপনাদের জন্য কি পরিমাণ মানে আহ সুযোগের দ্বার উন্মুক্ত করে দিল জাতীয় রাজস্ব বোর্ড, এটা আপনাকে বুঝতে হবে। যে আপনি চার্টার অ্যাকাউন্টেন্ট হওয়া লাগতেছে না, কস্ট অ্যাকাউন্টেন্ট হওয়া লাগতেছে না, চার্টার সেক্রেটারি হওয়া লাগতেছে না, আপনার উপকর কমিশনার হওয়া লাগতেছে না, বা বার কাউন্সিলের নিবন্ধিত আইনজীবী হওয়া লাগতেছে না। আপনি যবে এই ইনকাম ট্যাক্স আইনজীবী হিসাবে পরীক্ষায় 100 নম্বরের পরীক্ষা দিয়ে 50 পাবেন, আপনাকে কর আইনজীবী হিসাবে গণ্য গণ্য করবে জাতীয় রাজস্ব বোর্ড। তাহলে এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কর আইনজীবী হওয়ার জন্য এত এই যে 100 নম্বরের মধ্যে 50 পাওয়ার যে বিষয়টা, যেইটা পাশ করলে, যেই বিষয়ে পাশ করলে আপনি কি নিজেকে ওই যে আপনার বার কাউন্সিলে পাশ করা লাইসেন্স প্রাপ্ত আইনজীবী, অ্যাডভোকেট, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে পাশ করা লাইসেন্সধারী চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট হিসেবে পাশ করা লাইসেন্সধারী কস্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার সেক্রেটারি থেকে পাশ করা লাইসেন্সধারী চার্টার সেক্রেটারিজ, ডিসিটি থেকে 5 বছরের অবসর নেওয়ার যে কঠিন কাজটা, সেই কাজটা আপনার করা লাগতেছে না। আপনি কিন্তু ওদের যে স্ট্যাটাস, আপনি এই পরীক্ষায় পাশ করলে আপনারও সেই একই স্ট্যাটাস, কর আইনজীবী হিসাবে আপনি, ওরা যেখানে যেখানে যাইতে পারবে আপনিও সেখানে সেখানে যাইতে পারবেন, সেই কাজ, একই কাজ করতে পারবেন। তাহলে এই মানে কর আইনজীবী হিসাবে যে পরীক্ষার বিধান দিল, যে যে সিলেবাসটা দিল, এইটা কতটা গুরুত্বপূর্ণ এখন আপনারা অনুধাবন করতে পারতেছেন, বুঝতে পারতেছেন? জি স্যার। আপনি যদি আপনি যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হইতে চান, আপনি যদি এই জাতীয় রাজস্ব বোর্ডের এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজেকে কর আইনজীবী করতে চান, তাহলে আপনাকে এই পরীক্ষাটা, আমি ধরে নিচ্ছি হয়তো জুলাই মাসে হবে, হুম, বা আগস্ট মাসে হবে, বা জুন মাসেও হয়ে যেতে পারে। এটা কবে হবে সময় দিয়ে দেয় নাই, যে কোনো সময় হয়ে যেতে পারে। তাহলে যদি যদি পরীক্ষাটা মে মাসে হয়, যদি পরীক্ষাটা জুন মাসে হয়, আপনি 2 মাসে আপনার প্রস্তুতি সম্পন্ন করার জন্য যেই যেই বিষয়গুলো এখানে পড়তে হবে, সিলেবাস যেটা দেওয়া আছে, আপনাকে কভার করতে হবে। পরীক্ষা যদি জুলাই মাসে হয়, তাহলে এপ্রিল মে জুন 3 মাস আপনি সময় পাচ্ছেন। তাহলে আপনি যেই সময়টাই পান না কেন, ওই যাদের কথা আগে বললাম, তারা 5-10 বছর পড়াশোনা করে, 5 বছরের নিচে, 5 বছরের পড়াশোনা না করে কেউ কর আইনজীবী, চার্টার অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার সেক্রেটারি হইতে পারতেছে না, পারার সুযোগ নাই, একদম অত্যন্ত মেধাবী ছাড়া। তাহলে সেই বিষয়টা আপনার হওয়ার জন্য যে পরীক্ষার যে এখানে সাবজেক্ট বলে দেওয়া হয়েছে, সেইটা আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ, যেই ব্যক্তি এটাকে বুঝবে, যার কাছে এটার ইম্পর্টেন্সিটা ফুটে উঠবে, এই কর আইনজীবী পরীক্ষায় সেই ব্যক্তিটাই পাশ করবে। আর যে মনে করবে যে এটা খুব সহজ, এটা তো কোনো ব্যাপারই না, পান্তাবাদ,
সেই ব্যক্তি কর আইনজীবী হইতে পারবে না, সেই পরীক্ষায় পাশ করতে পারবে না। আপনারা এখন যারা আমার সাথে আছেন, আপনাদের মধ্যে যেই ব্যক্তি এটাকে খুব সহজভাবে নেবেন, তিনি কর আইনজীবী হইতে পারবেন না। যিনি এটাকে খুব সিরিয়াসলি নেবেন, যে না আমি এটা খুব সিরিয়াসলি ধরে নেবেন যে আপনার মে মাসেই পরীক্ষা হবে, এই 1 মাসে আপনার পুরো শেষ করতে হবে, এইরকম সিরিয়াস যে হবে, সে এই কর আইনজীবী হইতে পারবে। তাহলে আপনার আপনার সিরিয়াসনেস কতটা সিরিয়াস হইলে আপনি এই কর আইনজীবী হইতে পারবেন, এই বিষয়টা বোঝানোর জন্য আপনারা এখন যে 57-58 জন আছেন, কর আইনজীবী হওয়ার জন্য আপনারা যারা আমার সাথে সম্পৃক্ত হয়েছেন, যুক্ত হয়েছেন, এই পহেলা বৈশাখ নববর্ষের প্রথম দিনে আমি আপনাদেরকে যেই লেসনটা দিলাম, যেই গাইডেন্সটা দিলাম, যে বা যে যারা এটাকে সিরিয়াসলি নিবে কি কি সিরিয়াসলি নিবে, সেটা হচ্ছে যে আপনার এই এই যে এখানে 3 নম্বরে যে সমস্ত বিষয়ের কথা বলা আছে, এই পুরা বিষয়ে যার কি একবারে মনে করেন 1 মাসের মধ্যে যে মাথায় নিতে পারবে, 1 মাসের জায়গায় যদি 2 মাস সময় পান, 2 মাসের মধ্যে সে মাথায় নিতে পারবে, 2 মাসের জায়গায় যদি আপনি 3 মাস সময় পান, তাহলে মাথায় নিতে পারবে। এটা যদি আপনি সময় আরো বেশি পান, তাহলে হলো কি আপনি 1 মাসের প্রস্তুতি, 2 মাসের প্রস্তুতি, 5 মাস 6 মাসের প্রস্তুতি যদি আপনি পেয়ে যান, যদি এই সুযোগটা আপনি কাজে লাগাইতে পারেন, লিখিত পরীক্ষায় 80 নম্বরের মধ্যে 40 নম্বর পেয়ে যান, ভাইবা পরীক্ষায় গিয়ে যদি 20-এর মধ্যে 10 নম্বর পেয়ে যান, তাহলে আপনি কি এই সৌভাগ্যবান কর আইনজীবীদের একজন আইনজীবী হবেন। আপনি নিজেকে কর আইনজীবী হিসাবে বলতে পারবেন। তাহলে আপনারা যারা এখানে আছেন, তারা কি এই যে মানে এইখানে যে সাব সিলেবাস দেওয়া আছে, আগে তো সিলেবাস দেওয়া থাকতো না, এখন সিলেবাস দেওয়া আছে, এই সিলেবাসটা আপনারা কি কভার করতে চান না, বুঝতে চান না? এইটা যদি আপনার বুঝতে হয়, এই কোন কোন জায়গায় চাই আপনার পক্ষে, জি জি স্যার, আপনার চাই জন্য স্যার। আয়কর আইন 2023 পুরোটাই 1 মাসের মধ্যে হাফজ করা সম্ভব না। তাহলে আয়কর আইনের ইনশাল্লাহ। কোন কোন বিষয়ে আপনাকে দেখতে হবে, সেটার জন্য আপনার একটা গাইড দরকার। সেই গাইডটা যদি আপনাকে সঠিক গাইড হয়, তাহলে আপনি কি কামিয়াব। অর্থ আইন 2025 পুরাটা আপনি স্বল্প সময়ের মধ্যে আপনার পক্ষে দেখা সম্ভব না, জানা সম্ভব না। তাহলে অর্থ আইন 2025-এর কোন কোন চুম্বক অংশ আপনার উম, আপনি জানলে আপনার জন্য পরীক্ষাটা সহজ হবে স্বল্প সময়ের মধ্যে, সেটার জন্য আপনার গাইড দরকার, একজন মাস্টার দরকার, একজন মেন্টর দরকার। এইখানে যে বিষয়গুলি আছে, সবগুলো বিষয় আপনার মাথায় নেওয়ার জন্য পুরা বিষয় আপনি নিতে পারবেন না, যতটুকু আপনার দরকার, আপনার জন্য দরকার। এটা যদি আপনি বিসিএস পরীক্ষা হিসেবে নেন, যে এইটা আমার বিসিএস পরীক্ষা, এটা আমার সিএ পরীক্ষা, এটা আমার সিএমএ পরীক্ষা, এটা আমার বার কাউন্সিলের পরীক্ষা হিসাবে যদি আপনি এটাকে সিরিয়াসলি নেন, নিয়ে এই 9টা বিষয়ের উপরে আপনি পড়াশোনা করেন, একজন মেন্টর বা 2জন মেন্টর বা 3জন মেন্টর বা কোনো সিনিয়র ভাই, বড় ভাই, উম, মানে টিচার, আপনার যে কেউ হইতে পারে, যদি আপনি তার প্রপার গাইডেন্সের মধ্যে থাকেন, তখন আপনি কি হবেন, আয়কর আইনজীবী হিসাবে নিজেকে কামিয়াব করতে পারবেন। আদারওয়াইজ আপনি বারবারই পরীক্ষা দিবেন, আইটিপি ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার বা কর আইনজীবী আপনি হতে পারবেন না। এবং এই পরীক্ষা, আরেকটা বিষয় বলি, সেটা হলো প্রথম পরীক্ষা হয়েছে 96 সালে কর আইনজীবী হওয়ার জন্য। 1996 সালে প্রথম আওয়ামী লীগ সরকার যখন আসলো, এসে কর আইনজীবীর এই বিধান, আইটিপির বিধান চালু করলো। তার আগে আইটিপির বিধান ছিল না। তারপরে কি 96 পরে, 96 হয়ে গেল, 96 পরে এসে আপনার পরে যখন বিএনপি সরকার আসলো, তখন বিএনপি সরকার এসে করলো 2006 সালে। তারপরে কি করলো 2012 সালে, 13 সালে, 12 13 সার্কুলার হলো, 13 সালে পরীক্ষা হলো। তারপরে হলো কি 13 সালের পরে আবার কি হয়েছে 2017 সালে। 17 সালের পরে দেখেন লম্বা গ্যাপ, 24 সালে, 17-এর পরে হয়েছে 24 সালে। 24 সালে অর্থাৎ কত বছর পরে আপনার এই পরীক্ষার সুযোগ দিল জাতীয় রাজস্ব বোর্ড। তারপরে আবার 24-এর পরে এইবার সুযোগ দিল। তাহলে আপনি যদি এইবার সুযোগ মিস করেন, আপনি যদি এইবার
এই কর আইনজীবী হইতে আপনি ব্যর্থ হন আপনার প্রস্তুতির কারণে, আপনার গাফিলতির কারণে, আপনার সিরিয়াসনেসের কারণে, তাহলে আবার কবে 5 বছর 10 বছর পরে সার্কুলার দিবে, তখন আপনি আবার পরীক্ষা দিতে পারবেন। প্রতি বছর বছর আপনার পরীক্ষা দেওয়ার সুযোগ দিবে এরকম কোনো সুযোগ নেই। এখন আব্দুর রহমান সাহেব আছেন ইনকাম ট্যাক্সের নিয়ে, উনি অনেক কাজ করতেছেন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। উনি এটাকে গুরুত্ব দিয়ে আরো আইনজীবী তৈরি করার জন্য এই এটা দিলেন 1 বছর, কি 24 সালে 25 26 2 বছর পরে আবার দিলেন। এমনও তো হইতে পারে যে এই পরীক্ষার পরে আবার 10 বছর পরে আপনার এই কর আইনজীবী নিবন্ধন পরীক্ষার সুযোগ পাবেন। এমনও তো হইতে পারে যে এই এই পরীক্ষার বিধানটা বাতিলও করে দিতে পারে কোনো সরকার। তখন তো আপনি আর কর আইনজীবী হওয়ার সুযোগ আপনার থাকবে না। তখন আপনাকে কর আইনজীবী হইতে গেলে ওই ওই যে বড় বড় ডিগ্রি আপনাকে নিয়ে তারপরে কর আইনজীবী হইতে হবে। এখন এই যে বিষয়টা বললাম আপনাদেরকে, আপনারা এখন যেই 50 56 জন আমার সাথে আছেন, আপনারা কতটুকু সিরিয়াস, কতটুকু আপনি এই মানে কর আইনজীবী হওয়ার জন্য আপনি রেডি, সেই রেডিনেস বোঝানোর জন্য, এটার গুরুত্ব বোঝানোর জন্য 8:30 থেকে এখন কয়টা বাজে, এই 8টা থেকে 15টা বাজে, 45 মিনিট আপনাদেরকে আমি বুঝাইলাম। আপনারা আমার কথা বুঝছেন কিনা আমি জানি না। আমি আমার আমি আমার সর্বোচ্চ চেষ্টা করলাম আপনাদেরকে এই এই বিষয়ের গুরুত্ব বোঝানোর জন্য। কর আইনজীবী হওয়ার ক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনার করণীয় কি, কি পরিমাণ সিরিয়াস আপনাকে হইতে হবে, কি পরিমাণ মানে আপনার হইতে হবে, এটাকে বিসিএস পরীক্ষার সাথে যদি আপনি তুলনা করে নামেন, তাইলে আপনি কর আইনজীবী হইতে পারবেন। এই বিষয়টা আপনারা এখানে যারা আছেন, কে কে বুঝতে পারেন নাই, শেষে আমাকে একটু বলেন। আপনাদের জন্য 5 মিনিট ফ্লোর দিলাম। কে কে আমার এতক্ষণ যে কথা বললাম এই এটা গুরুত্ব কে কে বুঝতে পারেন নাই, তাদের মধ্যে একজন কথা বলেন যে আমি বুঝি নেই। স্যার আপনার গুরুত্ব অবশ্যই ভাবে বুঝতে পারছি, কিন্তু স্যার ওই দুইটা কথা যদি একটু বলতেন তাহলে আর একটু ক্লিয়ার হতো। সেটা হচ্ছে স্যার, বার কাউন্সিল 10 বছর লাগার কারণ কি, আর ওই যে যে আপনার স্যারের যে লজিক যেটা দিলেন, যেটা 40 বছর পর্যন্ত লেগে গেছে, এগুলা কিন্তু আসলে বাস্তববাদী কথা। এগুলা হওয়ার কারণটা কি স্যার? খুব সুন্দর কোশ্চেন আপনি করেছেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা এটা রিয়েলিটি হচ্ছে, যে কর আইনজীবী মানে বার কাউন্সিলের পরীক্ষায় পাশ করা, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়া, পরীক্ষায় পাশ করে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়া, কস্ট অ্যাকাউন্টেন্ট হওয়া, চার্টার্ড সেক্রেটারি হওয়া, ডিসিটি হওয়া, এই বিষয়গুলা আপনি আমি আমি আপনি আমি আমরা আমরা অনেকেই আছি যে এখন তো 32 বছর পর্যন্ত বিসিএস দেওয়ার সুযোগ আছে। আমাদের সময় ছিল হলো 27 বছর পর্যন্ত। 27 বছর 27 বছর বয়স থাকাকালীন সময় পর্যন্ত বিসিএস দেওয়া যাইতো। তাহলে আমি মনে করেন যে 15 নম্বর বিসিএস থেকে বিসিএস দিলাম, এরকম 3টা বা 4টা বিসিএস আমি মানে একজন ব্যক্তির পক্ষে আগে সম্ভব ছিল। জি স্যার। 4টা বিসিএস সর্বোচ্চ দেওয়া যাইতো। 4বার যদি আমি বিসিএস 27 বছরের মধ্যে দিতে না পারতাম, পাশ করতে না পারতাম, তাহলে আর আমার কি বিসিএস পাশ করে বিসিএস ট্যাক্স অফিসার হওয়ার কোনো সুযোগ আর ছিল না। এখন হয়তো 32 বছর করার কারণে 5টা 6বার 5বার 6বার বিসিএস পরীক্ষা দিয়ে বিসিএস ট্যাক্সে আসার সুযোগ আছে। ঠিক একইভাবে চার্টার অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার সেক্রেটারি, কর আইনজীবী হওয়ার জন্য এত কঠিন পরীক্ষা এখানে এত কম পাশ করায়, বছরে 4-5 জন করে পাশ করায়, যে কারণে কি এই বিষয়গুলো এত কঠিন। কিন্তু এটা একটা নেশা যে আমি 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 যেন পরিচয় দিতে পারি যে আমার ছেলে মেয়ে যেন বলতে পারে যে আমার বাবা ছিল চার্টার অ্যাকাউন্টেন্ট, আমার বাবা ছিল কস্ট অ্যাকাউন্টেন্ট, আমার বাবা ছিল চার্টার সেক্রেটারি, আমার বাবা ছিল অ্যাডভোকেট। হুম এই যে প্রেস্টিজিয়াস ডিগ্রি, এই ডিগ্রিগুলো নেওয়ার জন্য এত কঠিন ভাবে এগুলো দেখে যে এখানে পাশ করা খুব কঠিন। যে কারণে আপনার কি যে লেগে থাকে, যে এটার পিছনে শ্রম শ্রম সাধনা করে, শুধুমাত্র সেই পাশ করে আপনার কোয়ালিফাই করে। সহজ এই আপনাদের কর আইনজীবী পরীক্ষার মতো ওই উপরের বিষয়গুলা
এত সহজ না। এখন এত সহজ হওয়ার বিষয়টা যদি আপনি উপরের বিষয়ের সাথে তুলনা করে কঠিন হিসাবে নেন, যে এটাই আপনার জন্য বিশেষ পরীক্ষা, কর আইনজীবী আপনাকে, আয়কর আইনজীবী আপনাকে হইতেই হবে, তাইলেই আপনি কি কর আইনজীবী হইতে পারবেন। বুঝাতে পারলাম ভাই? স্যার বুঝতে পারছি স্যার। স্যার একটু স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, বিষয়টা যে ক্লিয়ার। এটার স্যার একটা স্যার বিষয় ওই যে স্যার উপরে যে আপনার নামের শেষে যে এফসিএস আছে এটার অর্থটা যদি একটু বলতেন। এফসিএস, এফসিএমএ, এফসিএ, এফসিএস, এফসিএমএ, এফসিএ তিনটা প্রফেশনাল ডিগ্রি বাংলাদেশে। বাংলাদেশে তিনটা কর্পোরেট প্রফেশনাল ডিগ্রি, যেটা তিনটা গভর্নমেন্টের ইনস্টিটিউট থেকে এই ডিগ্রি পড়াশোনা করে অর্জন করতে হয়। এফসিএ হচ্ছে আইসিবি থেকে হয়, এফসিএমএ হয় কস্ট অ্যাকাউন্টেন্ট থেকে, এফসিএস হয় হলো আইসিএসবি থেকে, চার্টার সেক্রেটারি ইনস্টিটিউট থেকে। এফসিএস হওয়ার জন্য তাকে প্রথমে পাশ করতে হয়। পাশ করার জন্য 5 বছর 10 বছর সময় তো লাগেই, আপনাদের তো আমি কিছুক্ষণ আগে বললাম। তাইলে সে পাশ করার পরে হয় কিউসিএস বা কিউসিএ বা কিউসিএমএ। পাশ করার পরে 3 বছরের চাকরির অভিজ্ঞতা যদি তার থাকে, তাহলে পরে সে প্রথম মেম্বারশিপ পায় ইনস্টিটিউটের। প্রথমে মেম্বারশিপ পায় সিএ ইনস্টিটিউটের, সিএমএ ইনস্টিটিউটের, তারপরে আপনার এই যে সিএস ইনস্টিটিউটের। তারপরে যখন সে 5 বছর কাজ করবে, তার কাজের অভিজ্ঞতার বয়স যখন 5 বছর হবে, হ্যাঁ, এই 5 বছর আগে যখন সে 3 বছর কাজ করলো, তখন সে হলো এসিএ, এসিএমএ, এসিএস। তারপরে যখন সে 5 বছর কাজ করলো, 5 বছরের কাজের অভিজ্ঞতা হলো, 5 বছর পরে আরো অনেক বিধিবিধান আছে এর ভিতরে, অনেক কিছু পালন করতে হয়, অনেক ট্রেনিং সেমিনার অংশগ্রহণ করতে হয়। তারপরে 5 বছর পরে গিয়ে সে কি এফসিএ হয়, এফসিএমএ হয়, এফসিএস হয়। অর্থাৎ এই এফসিএ, এফসিএমএ, এফসিএস হওয়ার পরে সে কি প্র্যাকটিসিং লাইসেন্স পায় ওই ইনস্টিটিউট থেকে। তাহলে এত কিছু করার পরে যারা কর আইনজীবী হচ্ছে, আপনি আপনার এই কর আইনজীবী হিসেবে হওয়ার জন্য আপনার এই যে 9টা বিষয়ের উপরে লেখাপড়া করে আপনি যদি আপনার তকদিরে লেগে যায়, আপনার শ্রম যদি সার্থক হয়, তাহলে আপনিও কি কর আইনজীবী। আর কারো কোনো কোশ্চেন আছে এই বিষয়ে, এতক্ষণ যে কথা বললাম? আসসালাম স্যার। স্যার আমার একটা জানার বিষয় হচ্ছে স্যার, আমরা যদি কর আইনজীবী হিসেবে এখানে এনবিআর থেকে যদি সার্টিফাইড হই স্যার, তাহলে কি আমরা নামের শেষে কি স্যার অ্যাডভোকেট নামটা কি অ্যাড করতে পারবো কিনা? না, সেটা পারবেন না। আপনি ট্যাক্সেস বারের একটা অ্যাসোসিয়েশন আছে, ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন। জেলা পর্যায়ে, জেলা পর্যায়ে এখন ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন আছে। জি স্যার। আপনি সেখানকার মেম্বার হইতে পারবেন। মেম্বার হইতে পারবেন। আপনি নামের শেষে আইটিপি লাগাইতে পারবেন, নামের শেষে আইটিপি, ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার, এই ওয়ার্ডটা লাগাইতে পারবেন। অ্যাডভোকেট হিসেবে আপনি আহ, লাগাইতে পারবেন না, অন্য কোনোটাই লাগাইতে পারবেন না। আপনি নামের শেষে এই আইটিপি হিসেবে আপনি নিজেকে প্রকাশ কাট করতে পারবেন, এই সুযোগটা আপনার আছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যার, কিন্তু অনেককে স্যার কর আইনজীবী লিখতে দেখছি স্যার। কর আইনজীবী লিখতে পারবে, আচ্ছা আচ্ছা। কর আইনজীবী লিখতে পারবে, কোনো সমস্যা নেই। কর আইনজীবীর ইংলিশটাই তো হচ্ছে ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার। স্যার আমি একটা চ্যাট বক্সে মেসেজ দিছি স্যার, সেটা হচ্ছে আমরা যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে অনার্স মাস্টার্স পাশ করে পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় 2 বছরের এলএলবি করেছি স্যার। আমরা আসলে ওই আবেদন ফর্মে প্রথমে যখন গ্রাজুয়েশনের অনার্সের তথ্য, আমার মনে করেন বিএ এর তথ্য দিলাম, মাস্টার্সের তথ্য দিলাম, তৃতীয়ত মূলত আমার এলএলবি ডিগ্রিটা, 3 নম্বর কোনো অপশন নাই। এক, দুই হচ্ছে স্যার, শুধু যদি অনার্সের দিয়ে আমি মাস্টার্সের এলএলবি দেই সেখানেও হয় না স্যার, কারণ এটা তো হলো ব্যাচেলর ডিগ্রি, এটা তো মাস্টার্স ডিগ্রি না। আর একটা বিষয় আছে স্যার, অনার্সের জায়গায় যদি আমি এলএলবিটা দেই কিন্তু মাস্টার্সের তথ্যটা তখন আবার দিতে পারি না,
কারণ হচ্ছে স্যার, আমরা তো অনার্স মাস্টার্স আগে করছি, পরে এলএলবি করছি, সালটা আগে চলে যায়, এই জন্য এটা আবার ইরোড দেখে কেটে যায় বারবার। তো এই ক্ষেত্রে আমরা স্যার কি করবো? এটা স্যার আমরা স্যার কোথাও সমাধান পাচ্ছি না স্যার। মানে আপনার আবেদন আবেদন সাবমিশন নিচ্ছে না? জি স্যার, আমার কথা আপনি বুঝতে পারছেন কিনা স্যার? এখানে তিনটা প্রবলেম। আমরা যদি শুধু অনার্সের তথ্যে এলএলবিটা দেই, এলএলবি কিন্তু আমরা স্যার অনার্স মাস্টার্সের পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় আমরা এলএলবি করি স্যার। হুম। কিন্তু যদি অনার্সের জায়গায় এলএলবি দেয়, কিন্তু মাস্টার্সের তথ্যটা তখন দিতে পারি না, ওই সাল উল্টাপাল্টা হওয়ার কারণে। কারণ মাস্টার্স আগে হয়ে যায়, অনার্স আগে পরে আমি হয়ে একটু যায়। স্যার আমি একটু অ্যাড করি স্যার এখানে। আপনি একটু সহজ করে স্যার আমাদের এই পার্সপেক্টিভে স্যার কিভাবে আমরা ফর্মটা ফিল আপ করবো, এটা স্যার একটু যদি অ্যাডভাইস করতেন স্যার। আচ্ছা, তাহলে আমি এতক্ষণ এতক্ষণ যে বিষয়ে বললাম, এই বিষয়ে আপনাদের কোনো কোশ্চেন না থাকলে আমি ওই জায়গাটা এখন যেতে চাচ্ছি আর কি। আমি এতক্ষণ যে কথা বললাম এই এই বিষয়ে কারো কোনো কোশ্চেন তো আর নাই, তাই না? জি, আসসালামু না আলাইকুম স্যার, স্যার। আমার একটা আলহামদুলিল্লাহ। কোশ্চেন ছিল জি প্লিজ। স্যার। আমরা যে 9টা সাবজেক্টের বা বিষয়ের যে বর্ণনা দেখলাম, এগুলা কি কোনো বই আকারে পাওয়া যাবে, নাকি আপনারাই স্যার আমাদেরকে শিখাবেন যদি আমরা না, অ্যাপ্লাই বই করি? আছে, বই আছে, মার্কেটে অনেক বই বের হয়েছে, আপনি অনেক বই পাবেন। স্যার আপনি যদি কোনো মানে আপনি যদি কোনো রেফার করতেন স্যার বই। না, আমি স্যার আমি কিছু রেফার করতেন? না, বই রেফার করা বলতে আপনাকে আয়কর আইন 2023 এটা আপনি কিনতে পারেন। আয়কর আইন 2023 যদি আপনি কেনেন, সেখান থেকে আপনি পড়তে পারবেন। তারপরে আপনি দেখবেন যে এখন অনলাইনে অনেক রাইটারের বই বের হয়েছে এই আয়কর আইনজীবী পরীক্ষার জি স্যার। পরীক্ষা সংক্রান্ত বিষয়ে। আপনি সেখান থেকে উম, মানে সবাই ভালো লিখছে, সবাই এই ইনকাম ট্যাক্স বিষয়ে অভিজ্ঞ, তারা ইনকাম ট্যাক্সে কাজ করে দেখেই এই বইটা তারা লিখতে পারছে। ফলে আপনি যে কোনো বই কিনলেই সেখান থেকে আপনি গাইডলাইন পাবেন। কিন্তু ওই যে কথা বললাম যে আপনি আপনি যদি কোনো প্রপার মেন্টরের কাছে না 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 দাখিল হন, না অনুসরণ না করেন, আপনি যদি বইটাকে আপনার মেন্টর হিসেবে নেন, তাহলে সেই বইয়ে যদি আপনার নিজে নিজে যদি আপনি একটা গাইডলাইন তৈরি করতে পারেন, তাহলে আপনি সেই বই পড়েও আপনি আইনজীবী পরীক্ষায় পাশ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি একাধিক বই কিনবেন, বাজারে যে কয়টা বই আছে সবগুলাই কিনলেন, অসুবিধা কি? এক্ষেত্রে তো আপনাকে বিনিয়োগ করতে হবে। আপনি এত বড় একটা প্রেস্টিজিয়াস ডিগ্রি নিবেন, আর বইয়ের দাম তো বেশি না, 500-700 টাকা করে দাম। আপনি 4-5 জন রাইটারের 4-5টা বই কিনলেন, কিনে সেখান থেকে আপনি আহ নিজে নিজে একটা সাজেশন করলেন যারা বিসিএস দেয়, হ্যাঁ, সেভাবে যদি আপনি আগান, তাহলে আপনি বই থেকে সহযোগিতা পাবেন, আপনার জি সেগুলো স্যার, আসবে। জি স্যার, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ স্যার। আর স্যার, আমরা যারা আমরা যে নতুন যারা যে অ্যাপ্লিকেশন করতেছি, বা আপনার যারা ক্লাস নিচ্ছে, বা আমরা যারা এখন আছি প্রেজেন্ট, তো স্যার আমরা কি আপনার কি মেন্টর হিসেবে আপনাকে পাবো? তাহলে আমাদের কোর্সটা সহজ হয়ে যায়। না, আমি কি বলে আপনাদের এই যে আজকে যেমন একটা আহ, শুভ নববর্ষ আপনাদেরকে জানাইলাম, আপনাদের শুভ এই নমস্কার। ইনকাম ট্যাক্সের পরীক্ষায় পাশ করে আপনারা যেন কর আইনজীবী হইতে পারেন, সেই লক্ষ্যেই কিন্তু আপনাদের মেন্টর হিসেবে আমি আপনাদের সামনে আজকে হাজির হয়েছি এবং কথা বললাম। তো সেক্ষেত্রে আপনাদের এই আজকে যেমন একটা নিলাম, কালকে আবার নিব একটা, পরশুদিন একটা নিব, তারপরে এইভাবে আপনার বৃহস্পতিবার পর্যন্ত নিব, শুক্র শনিবার পর্যন্ত 4-5টা সেশন আমি আপনাদেরকে করাবো। মেন যে আলহামদুলিল্লাহ। মেন যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আমি আপনাদেরকে জানাবো আপনাদের গাইড করার জন্য। তারপরে আপনারা আমার সেশন করার পরে যদি মনে করেন যে না, আমাকে মেন্টর হিসেবে আপনাদের দরকার, তখন আমি আপনাদেরকে, আমাকে যদি আপনার মেন্টর হিসেবে চান, আমি তখন তরিকা দেখাই দিব কোন তরিকায় গিয়ে আপনারা আমাকে আমার মেন্টরশিপ নেবেন, সেটা আমি দিব। কিন্তু বিফোর দ্যাট আপনাকে আমি এই 4-5 দিন গাইড করব আইটি, মানে আপনাকে কি করতে হবে আপনার নিজের সিদ্ধান্ত নেওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার আমি আমি সুপরামর্শের তো জন্য। যে কোনো আমি যে কোনো একটা বইয়ের কথা বলে দিলে আপনি সেই বইটা পড়লেন, কিন্তু আপনি পাশ করতে পারলেন না, তাই তো তখন বলবেন যে স্যার একটা বইয়ের কথা বলছিল, আমি তো পাশ করতে পারলাম না। না, রাইট স্যার, আপনার কথার যুক্তি আছে।
তো স্যার আমরা চাচ্ছি যে যারা আমরা এখন প্রেজেন্ট আছি, মেবি এখন 55 জন থেকে 54 জন আছে, তো আপনাকে মেন্টর হিসেবে চাচ্ছিলাম। আর আমি স্যার রিসেন্টলি ধানমন্ডি ল কলেজ থেকে মানে ফার্স্ট ইয়ার পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট এখনো হয়নি। তো সেটা সার্চ করতে গিয়ে বা কি করা যায় এই বিষয়ে খুঁজতে খুঁজতে আমি কোন আইটিপি করব কিনা, তারপরে দেখলাম যে এই আমি সার্কুলারটা পাই, দেন আমি অ্যাপ্লাই করার পরে এখানে আমি আসি। তারপরে তো আমরা আপনাকে পেলামই। তো আমার নাম স্যার ফারুক শেখ, ধানমন্ডি ল কলেজ থেকে আমি 23-24 ব্যাচের এলএলবি স্টুডেন্ট। আর বিবিএমবিএ করা স্যার আমার ডিআইইউ ইউনিভার্সিটি থেকে, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, 2014-15। ওকে তো ওকে সেজন্য বিশাল গ্যাপ, গ্যাপের পরে আবার শুরু করলাম, মূলত এই জন্যই আপনাকে এই প্রশ্নগুলো করা স্যার। ঠিক আছে, কোনো কোনো সমস্যা নাই। আপনারা আসলে মেন্টর তো এক এক মেন্টর এক এক ভাবে তার বিষয়টাকে উপস্থাপন করে। জি আমি আপনাদের মেন্টর হিসাবে পারফেক্ট কিনা সেটা বোঝার জন্যই আপনাদেরকে আমি 4-5টা ক্লাস মানে ফ্রি অফ কস্টে করাবো। তারপরে আপনারা আমার সাথে যদি থাকেন সেগুলো আমি কিভাবে করাবো সেই বিষয়ে আপনাদের সাথে পরামর্শ করব, আপনাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সহজীকরণের জন্য, যাতে আপনারা ভুল সিদ্ধান্ত না নেন, আপনারা যাতে সঠিক সিদ্ধান্তটা নিতে পারেন। স্যার, কারণ আমরা এখানে বুঝে আপনি গেছি স্যার, আপনি অনেক শর্টকাট এক্সপার্ট। শর্টকাট কোনো সমস্যা নেই। শর্টকাট কোনো ওয়ে নাই ভালো কিছু করার জন্য। কি ভালো তার কিছু করার সফলতার জন্য, কোনো শর্টকাট নাই স্যার। হ্যাঁ, ভালো কিছু হওয়ার জন্য শর্টকাট কোনো ওয়ে নাই। আপনাকে টাকা খরচ করতে হবে, আপনাকে সময় খরচ করতে হবে, আপনার মেধা খরচ করতে হবে, আপনার আহ, মানে লাইফের অনেক কিছু স্যাক্রিফাইস করে আপনাকে এই প্রেস্টিজিয়াস কর আইনজীবী হইতে হবে। এখন জি আসেন স্যার। যে কোশ্চেন গুলা করলেন আর আমি একটা কোশ্চেন আপনি, যে আবেদনের ক্ষেত্রে ওই জায়গাটায় আসি। আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি স্যার, শিক্ষাগত যোগ্যতার 6 নম্বরে যে বলা ছিল উচ্চতর অডিটিং সহ ব্যাংকিং ডিপ্লোমা, সেখানে আমাদের যাদের ব্যাংকিং ডিপ্লোমা আছে, আমি তো হুম, দেখলাম যে সিলেবাসের মধ্যে উচ্চতর অডিটিং নামে কোনো সাবজেক্ট নাই। এমনি অ্যাকাউন্টিং আছে, বাট সরাসরি উচ্চতর অডিটিং নামে সাবজেক্ট না। আইবিবি কর্তৃক যে সিলেবাস, সেখানে হুম। বোথ পার্ট 1 পার্ট 2 দুইটাতেই আমি সাবজেক্টগুলি দেখেছি। এই বর্তমান সময়ে উচ্চতর অডিটিং নামে কোনো সাবজেক্ট নেই, তারা কি আবেদন করতে পারবে কিনা? বাট ব্যাংকিং আচ্ছা, আমি ডিপ্লোমা আছে। আসতেছি ওই জায়গাটায়। আমি ওই জায়গাটায় আসতেছি। এখানে চ্যাট বক্সে যে আমার কাছে 3-4টা মেসেজ আসছে, আমি ওগুলো পড়ে দেখি আমি সেগুলোর উত্তর করে ফেলছি কিনা। আমাকে এক ভাই বলছেন যে আমি আইটিপি আইনজীবী পরীক্ষা 26 আবেদন করেছি, আমার 3 আছে এবং রিটার্ন জমা দিয়েছি, কিন্তু আবেদন করার সময় নেট সমস্যা থাকায় ভুল করে 3 নাম্বার দেওয়া হয়নি এবং আবেদন ফি জমা দিয়েছি। এতে কোনো সমস্যা হবে কি? ভাইবা পরীক্ষা কোনো সমস্যা হবে কি? যদি কোনো সাজেশন থাকে আমাকে দিলে অনেক উপকার হবে, আমি অনেক টেনশনে আছি। এই ভাইয়ের জন্য উত্তর হলো, আমি কিছুক্ষণ পরে ওই জায়গাটায় ঢুকতেছি, আপনি ওখানে গেলে আপনার উত্তরটা পেয়ে যাবেন। তারপরে আরেক ভাই লিখছেন, স্যার আইটিপি আবেদনে আমরা যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে অনার্স মাস্টার্স করে পরে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি করেছি, তারা কিভাবে শিক্ষাগত যোগ্যতা দিব? প্রয়োজনে এলএলবির তথ্য দিলে পরে মাস্টার্স নেয় না, সাল পরে হয়। এইটার উত্তর আমি কিছুক্ষণ পরে ওই জায়গাটায় গিয়ে দিব। আরেকজন লিখছেন, স্যার একজন হাউসওয়াইফ আয়কর আইনজীবী হওয়াটা কতটা এসেনশিয়াল হবে, 0 থেকে কি আমি পারবো? আচ্ছা, মানে আমি এতক্ষণ যে কি বলে, যদি আপনি আমার সেশনে থেকে থাকেন, এই 54-55 জনের মধ্যে আপনি এখন উপস্থিত থাকেন, আমার মনে হয় যে আপনার নিজের মধ্যে একটা মোটিভেশন কাজ করতেছে কর আইনজীবী হওয়ার জন্য। কারণ আপনি শুধু গৃহিণী কেন হবেন? এখন বাংলাদেশের প্রত্যেকটা মেয়েকে কি স্বনির্ভর হইতে হবে? স্বনির্ভর হওয়াটা খুব জরুরি একটা মেয়ের জন্য। যে কারণে আপনার কর আইনজীবী হওয়াটা আপনার জন্য জরুরি আমি মনে করি। সে কারণে আপনি নিজেকে কর আইনজীবী হওয়ার জন্য প্রস্তুত করুন, এই আপাকে আমি বললাম। তারপরে আছে কোর্স ফি কত। আমার কোর্স ফি কত, আমি এখন আমার কোর্স ফি বিষয়ে আপনাদের বলি নাই। কোর্স ফি কি হবে, কোর্স কারিকুলাম, কোর্স ডিজাইন কি হবে, সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করব। বিফোর দ্যাট আপনাদের সাথে আমি আপনাদের মেন্টর হিসাবে পারফেক্ট কিনা সেটা আপনারা বোঝার পরে ফি কত হবে, কয়টা ক্লাস হবে না হবে, কিভাবে হবে না হবে, সে বিষয়ে আমরা আলোচনা করে নেব। তাতে কোনো সমস্যা হবে না। কত সময় ধরে করানো হবে
এই বিষয়ের সমাধানও আমরা 4-5টা সেশন হওয়ার পরে আমরা দিব, কোনো সমস্যা নেই। এখন আসেন, আপনারা যারা আবেদন করেছেন এই প্রশ্নগুলোর উত্তর সেখানে গিয়ে আমি দেওয়ার চেষ্টা করি। তাহলে আসেন এবার, আসেন, এই যে আপনারা যারা আইনজীবী হিসাবে আবেদন করেছেন, আবেদন করার সময় এই জায়গা থেকে আপনারা শুরু করছেন, যে ওখানে যে লিঙ্ক আছে সেই লিঙ্কে ঢুকলে এখান দিয়ে শুরু হচ্ছে, রাইট? জি স্যার। হ্যাঁ, তাহলে আমি এই জিনিসটা আপনাদেরকে বুঝাই, বোঝানোর পরে দেখেন আপনার প্রশ্নের উত্তর আপনি পান কিনা। স্যার নিচের পার্টে একটু সমস্যা আছে শিক্ষাগত যোগ্যতার অংশে। আচ্ছা, ওখানে আমি যাচ্ছি। তাহলে আপনার এই যে নাম দিলেন, নাম নির্ভুল ভাবে দিবেন, আপনার এসএসসি সার্টিফিকেটে যেভাবে আছে, ইংলিশে নাম দিলেন, বাংলায় নাম দিলেন, তারপরে কি এই যে সরি এখানে, হ্যাঁ মনে করেন এখানে, হ্যাঁ এখানে 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 বাংলায় নাম দিবেন। আচ্ছা, আমি এগুলো দিলাম না, বাংলা আসলো, আমি জাস্ট বিষয়টা বুঝাই, নাম দেওয়াটা খুব জরুরি না। ইংরেজি বাংলায় নাম দিলেন, নাম দেওয়ার পরে কি মায়ের নাম দিলেন ইংলিশে, মায়ের নাম দিলেন বাংলায়, আহ আহ, কি বলে, পিতার নাম দিলেন, মাতার নাম দিলেন বাংলায়, বাংলায় দেওয়ার পরে আপনার আহ এইগুলা সব আপনারা দিলেন। এই সব কিছু তো আপনারা জানেন, এখানে আমার বোঝানোর কিছু নাই, আপনারা এইখানে সবাই খুব অ্যাওয়ার। তারপরে যেই বিষয়গুলো নিয়ে কোশ্চেন আসছে আমি শুধু সেই জায়গাটায় যাই। এই যে ইয়ের ক্ষেত্রে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, আপনাদের এখানে বলি, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে আপনি আপনার এনআইডি অথবা টিন, যে কোনো একটার সাথে কিন্তু ওরা ম্যাচ করাবে। আপনার এনআইডি ঠিকানার সাথে ঠিকানা ম্যাচ করতে হবে, অথবা আপনার টিনে আপনার ট্যাক্সের যে ফাইল সেখানে যে ঠিকানা দেওয়া আছে সেইটার সাথে ম্যাচ করতে হবে। যে কোনো একটা ম্যাচ করলে আপনাকে তারা কি করবে, আপনার রিটেন পরীক্ষার জন্য কার্ড পাঠাবে। আপনি যদি এই ঠিকানা ম্যাচ না করে, আপনার এনআইডি ঠিকানার সাথে বা টিনের ঠিকানার সাথে ম্যাচ না করে, ওদের কাছে কিন্তু টিন এবং এনআইডি এক্সেস আছে, ওটা ওরা অটো সিস্টেমই বলে দিবে যে এই মিস্টার এক্স এর ঠিকানা ভুল আছে, মিস্টার ওয়াই এর ঠিকানা ভুল আছে, এনআইডি নাম্বার ভুল আছে, পোস্টাল কোড ভুল আছে। সুতরাং খুব কেয়ারফুলি এগুলা পূরণ করবেন। তারপরে আসেন, প্রথম পরীক্ষা হলো এসএসসি অ্যান্ড ইকুইভ্যালেন্ট। এসএসসি অ্যান্ড ইকুইভ্যালেন্ট বলতে আপনারা সবাই জানেন, এসএসসি ইকুইভ্যালেন্ট হচ্ছে ও লেভেল, যারা ও লেভেল পরীক্ষায় পাশ করছেন, তারপরে মাদ্রাসা থেকে যারা দাখিল পরীক্ষায় পাশ করছেন, তারপরে বিভিন্ন স্কুল থেকে যারা এসএসসি পাশ করছেন, সেগুলোকে বলা হয়েছে। সেই পরীক্ষা সম্পর্কে এখানে আপনি তথ্য দিলেন, এসএসসি তথ্য দিলেন, সঠিকভাবে দিবেন, আপনার সার্টিফিকেটে যেভাবে আছে সেভাবে দিবেন। তারপরে কি এইচএসসি, এইচএসসির তথ্য আপনি ওইভাবেই দিবেন, এখানে যেভাবে আসছে আপনার সার্টিফিকেট বের করে, মার্কশিট বের করে আপনি এখান থেকে কি এগুলা পূরণ করবেন। পূরণ করার পরে আপনার তারপরে আসতেছে গ্রাজুয়েশন ইকুইভ্যালেন্ট লেভেল, গ্রাজুয়েশন লেভেলের যে যোগ্যতা সেটা এখানে আসছে। আপনার গ্রাজুয়েশনের ক্ষেত্রে দেখেন এক্সামিনেশন, এখানে ক্লিক করলে আপনার এই যে নামগুলো চলে আসতেছে, বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিএসসি, এখানে সবগুলো নাম চলে আসছে, বিবিএ, গ্রাজুয়েশন ইকুইভ্যালেন্ট বলতে আপনার অন্য যে কোনো ডিগ্রি যেটা করলে আপনাকে গ্রাজুয়েট হিসাবে কাউন্ট করবে। বাংলাদেশে অনেক ইনস্টিটিউট আছে, আপনি সেখান থেকে পাশ করলে আপনাকে গ্রাজুয়েট হিসাবে তারা কাউন্ট করবে। বিদেশি অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেখান থেকে লেখাপড়া করলে আপনাকে গ্রাজুয়েশন হিসাবে কাউন্ট করবে। তারপরে বিবিএ, ফাজিল ফাজিল তারপরে পাস কোর্স, অনার্স কোর্স, হ্যাঁ, এই যে সমস্ত ডিগ্রি আছে এটার মধ্যে আপনার যেটা আপনি সেটা দিবেন গ্রাজুয়েশনের ক্ষেত্রে। তারপরে আপনার এখানে যে সাবজেক্ট আছে, সাবজেক্টের ক্ষেত্রে আপনি সাবজেক্ট সিলেক্ট করবেন, হ্যাঁ, এগুলা দিয়ে আসবেন।
তারপরে কি ইউনিভার্সিটি সিলেক্ট করবেন। ইউনিভার্সিটি সিলেক্ট করার পরে কি করবেন, আপনার পাসিং ইয়ার সিলেক্ট করবেন, কোর্স ডিউরেশন, রেজাল্ট, সাবজেক্ট, এগুলো আপনি সব দিলেন। যেহেতু মাস্টার্স এর সমস্যা হইতেছে দিতে, তো এটা সেট করার পরে ই গুলো দিয়া পরেরটা সেট করে নিই, তারপরে জিজ্ঞেস করেন যে কি সমস্যা হচ্ছে। আচ্ছা, তাহলে এখন এইখানে মনে করেন যে এই যে এক্সামিনেশন আপনি দিলেন, এই আপনার সাথে যেটা ম্যাচ করে আপনার এটা দিলেন, আপনার যদি কোনোটাই ম্যাচ না করে, কোনোটাই যদি আপনি আপনার সাথে মিলতেছে না, আপনি দিবেন কি, এই যে এইটা দিয়ে দিবেন, গ্রাজুয়েশন ইকুইভ্যালেন্ট দিয়ে দিলেন। তারপরে ইউনিভার্সিটি যদি আপনার এখানে যে ইউনিভার্সিটির কথা বলা আছে, আপনার ওই যে ইকুইভ্যালেন্ট আপনি বলতেছেন, হ্যাঁ, নিজেকে গ্রাজুয়েট হিসেবে দাবি করতেছেন, তাহলে আপনি এইখান থেকে আপনি সেই ইউনিভার্সিটির নামটা আপনি দিবেন। ফর এক্সাম্পল, আপনি এখান থেকে পাশ করছেন, তারপরে কবে পাশ করছেন সেই তথ্য দিলেন। হুম, কবে পাশ করলেন সেই তথ্য দিলেন। দেওয়ার পরে আপনার 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 আপনি ধরেন দিলে এটা দিলেন, দেওয়ার পরে এই পাশে রেজাল্ট সব দিলেন। দেওয়ার পরে আপনি কি করলেন, এখানে আপনার সাবজেক্ট, কি সাবজেক্ট দেখেন, এখানে কতগুলো সাবজেক্ট আছে, অ্যাকাউন্টিং, এগ্রিকালচারাল, হ্যাঁ, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, অ্যাপ্লাইড আপনি এখন প্রশ্ন হলো যে আপনার কোনটার সাথে ম্যাচ করে, আপনার কোন সাবজেক্টে আপনি গ্রাজুয়েশন করছেন। গ্রাজুয়েশন করার ক্ষেত্রে যেমন মনে করেন যে অনেকে আছে গ্রাজুয়েশন করছে ই নিয়ে, মানে অনার্স করছে ইকোনমিক্স নিয়ে, ইকোনমিক্সে অনার্স করছে, তারপরে ম্যানেজমেন্টে অনার্স করছে, তারপরে মনে করেন পরিসংখ্যানে অনার্স করছে। তো এখন এই সাবজেক্ট করার সময় আপনি ইকোনমিক্সে অনার্স করলেন, কিন্তু আপনার যদি ফোর্থ সাবজেক্ট থেকে থাকে অ্যাকাউন্টিং, তাহলে আপনি এখানে কি অ্যাকাউন্টিং দিতে পারবেন। আপনার যদি সাবজেক্ট কভার করে, আপনি ইকোনমিক্সে পড়া সত্ত্বেও আপনি এখানে কি, আপনার যেহেতু অ্যাকাউন্টিং ছিল, আপনার যখন জাতীয় রাজস্ব বোর্ড মার্কশিট দেখবে, আপনার তো মার্কশিট দেখাইতে হবে ভাইবা বোর্ডের সময়, অরিজিনাল মার্কশিট দেখাইতে হবে, তখন আপনি যে আপনি অ্যাকাউন্টিং পড়ছেন সেটা প্রুভ হয়ে যাবে। আপনি ইকোনমিক্সে অনার্স মাস্টার্স হওয়া সত্ত্বেও এই অ্যাকাউন্টিং পড়ার কারণে আপনি কি কোয়ালিফাই করে যাবেন। তাহলে আমি দিলাম অ্যাকাউন্টিং। রেজাল্ট কি, রেজাল্ট যদি আপনার এখান যে রেজাল্ট আছে আপনি সেই রেজাল্টে দিলেন, ফার্স্ট ক্লাসই দিলাম, ফার্স্ট ক্লাস রেজাল্ট। এখন এই যে আপনি কোন বছর পরীক্ষা দিলেন, কোন জায়গায় পরীক্ষা কি করছেন না করছেন, হ্যাঁ, সাবজেক্ট, আপনার পাস, কোর্স ডিউরেশন, এগুলো যখন আপনি সব সেট করলেন, সেট করার পরে কি এই জাতীয় রাজস্ব বোর্ডের সাথে ওরা সিনক্রোনাইজ করবে সেই ইউনিভার্সিটির সাথে আপনার রেজাল্ট ঠিক আছে কিনা। এটাও তারা মেলাবে। আমি যতদূর জানি এইটা এখন তাদের সেই এক্সেসটাও তাদের আছে। তাহলে আপনার গ্রাজুয়েশন পর্যন্ত দেওয়া হয়ে গেল। ক্লিয়ার? এখন আসেন, যেই ভাই গ্রাজুয়েশনের সমস্যায় ছিলেন, এইভাবে আপনি গ্রাজুয়েশনটা ফিল আপ করবেন। ফিল আপ করার পরে এখন আপনি আসেন মাস্টার্স, ইফ অ্যাপ্লিকেবল মাস্টার্স, তাহলে আপনি কি এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে আপনার এই দরজা খুলবে। তাহলে এখানে এসে আপনি এখন কি করবেন, এখানে আপনি আবার সব দিবেন। আপনি এখানে এক্সামিনেশন দিবেন, ইউনিভার্সিটি দিবেন, পাসিং ইয়ার দিবেন, তারপরে সাবজেক্ট দিবেন, রেজাল্ট দিবেন, একইভাবে দিলেন। মাস্টার্সের দিলেন, মাস্টার্সের দেওয়া হলো। দেওয়ার পরে আর কি আছে, এগুলা তো রেগুলার বিষয়, এগুলা সবাই বুঝে আশা করি। এখানে আমার আমার কথাটা আপনি স্যার একটু বুঝেন নাই স্যার। আমরা আজকে শেষ করুক, তারপর আপনার কোশ্চেনটা লিখিত রাখেন, তাহলে মনে হয় ভালো হয় স্যার। আগে লিখে আমি দিছি আমি লিখে শেষ দিছি করি, এই জায়গাটা আমি শেষ করি ভাই। আপনি আপনার প্রশ্নটা তো অবশ্যই আমি মানে দিলাম এবং বলবো। তারপরে আসেন, তারপরে হলো কি জব এক্সপিরিয়েন্স। এখানে জব এক্সপিরিয়েন্স যদি থাকে, আপনি জব এক্সপিরিয়েন্স কি দিবেন। আপনি এখানে জব এক্সপিরিয়েন্স দেওয়ার ক্ষেত্রে যেহেতু আপনাকে আমি যেহেতু আপনাকে গাইড করতেছি, আপনি জব এক্সপিরিয়েন্স দিবেন কি দিবেন না সেই বিষয়টা তো আপনাকে জানতে হবে। জানার ক্ষেত্রে আসেন, আপনি যখন রিটেন পরীক্ষায় পাশ করবেন, রিটেন পরীক্ষায় পাশ করার পরে আপনি যখন ভাইবা বোর্ডে যাবেন, ভাইবা বোর্ডে গেলে যদি আপনি দেখে যে আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, চাকরি করা অবস্থায় আপনাকে ভাইবা বোর্ডে যদি বলে যে আপনি চাকরি করেন, আপনার আয়কর আইনজীবী হিসেবে প্র্যাকটিস করবেন কখন কোন সময়, আপনাকে ডিসঅ্যালাউ করে দিবে।
আবার যদি উল্টা হয় যে না উনি একটা ভালো প্রতিষ্ঠানে জব করে আয়কর আইনজীবী হইতে চায়, আপনি কেন আয়কর আইনজীবী হইতে চান তখন আপনি ব্যাখ্যা দিয়ে যদি সন্তুষ্ট করতে পারেন তাহলে আপনাকে নিয়ে নিবে। আবার পাশাপাশি যদি আপনি চাকরিতে থাকেন, আপনার কি করবে, এইখানে এই এক্সপিরিয়েন্স দেওয়ার ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে আমরা যারা ইনকাম ট্যাক্স প্র্যাকটিস করি, আপনি যে কোনো ইনকাম ট্যাক্স লয়ারের আন্ডারে, সে চার্টার অ্যাকাউন্টেন্ট হোক, কস্ট অ্যাকাউন্টেন্ট হোক, চার্টার সেক্রেটারি হোক, আপনার নিবন্ধিত আইনজীবী হোক, আপনার চেনা জানা যেই থাকুক না কেন, আপনি তার সাথে কাজ করেন সেটা এখানে দিবেন। এটা আপনার রিটেন পরীক্ষায় আপনার প্লাস পয়েন্ট হবে, আপনার ভাইভা পরীক্ষায় প্লাস পয়েন্ট হবে। আপনি যেখানে এখন জব করেন সেইটা আপনার দেওয়ার দরকার নেই, তাহলে আপনি সেফ জোনে চলে গেলেন। আমি কি বুঝাইতে পারলাম ভাই এক্সপিরিয়েন্সের বিষয়টা? রিটেন এবং ভাই আপনি দুই জায়গায় কি এই বেনিফিটটা নিতে পারবেন। আপনার সিনিয়র ভাই, ডানে বামে বড় ভাই, ছোট ভাই, আপনার কোনো কাজিন, কোনো টিচার বা কোনো আপনার মেন্টর, হ্যাঁ, আপনি তার ঠিকানাটা ইউজ করবেন এই আপনার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে, যে আমি গ্রাজুয়েশনের পরে বা আমার মাস্টার্সের পরে এতদিন থেকে আমি তার সাথে কাজ করতেছি। এবং এইটা দেওয়ার আগে অবশ্যই আপনি তার সাথে কথা বলে নেবেন যে যদি আমি রিটেন এবং ভাই পরীক্ষায় যাওয়ার সময় আমি যে আপনার এখানে কাজ করছি 2 বছর হোক, 5 বছর হোক, 10 বছর হোক, আমাকে একটা সার্টিফিকেট দিতে হবে। তাহলে সেই সার্টিফিকেটটা আপনার কি এই আয়কর কর্তৃপক্ষ সেটা গ্রহণ করবে। যারা ট্যাক্স প্র্যাকটিস করে, আমরা যারা ট্যাক্স প্র্যাকটিস করি, ট্যাক্স লয়ার হিসেবে আমাদের যাদের খাতায় নাম আছে, এই আমাদের কাগজ, আপনি সিএ ফার্ম হোক, সিএমএ ফার্ম হোক, আর লয়ার অ্যাডভোকেট হোক, চার্টার সেক্রেটারি ফার্ম হোক, যার কাছ থেকেই নেন না কেন, এইটা আপনার অ্যাডভান্টেজ হিসাবে গণ্য হবে। এটা গেল এক্সপিরিয়েন্সের বিষয়। তারপরে আসেন আপনাদের স্যার এখানে একটা প্রশ্ন আছে আমার স্যার। হ্যাঁ বলুন। আমি আমি আমার কাজটা শেষ করি, তারপরে এই স্লাইডটা শেষ করি, তারপরে প্রশ্নটা করেন। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। এখন আসেন যেই জায়গাটা আপনাদের প্রশ্নগুলো আসতেছিল, আদার কোয়ালিফিকেশন সম্পর্কে এখানে বলা আছে। আদার কোয়ালিফিকেশন 1 নম্বরে লেখা আছে, ডু ইউ হ্যাভ ইলেকট্রনিক ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার? আপনার কি ইটিন আছে? আপনার যদি এখানে ইয়েস নো লেখার অপশন আছে, আপনার যদি ইটিন থাকে আপনি বলবেন ইয়েস আছে, যদি আপনার ইটিন না থাকে বলবেন যে নো, নাই। এখন এক ভাই কিছুক্ষণ আগে বলছেন যে আমার ইটিন আছে কিন্তু আমি এখানে ইটিনটা দিতে ভুলে গেছি। সার্কুলারে কিন্তু বলে দেয় নাই যে আপনার 3 থাকা বাধ্যতামূলক, এখানে কিন্তু সেটা বলে নাই যে আপনার 3 থাকতেই হবে। তো আপনার 3 নাম্বার আছে, আপনি আবেদন করার সময় ভুলে গেছেন 3 নাম্বার দিতে। আপনার যখন রিটেনে পাস করবেন, আপনার যখন ভাইভায় বসবেন, আপনি তখন আপনার ট্যাক্স ক্লিয়ারেন্স বা টিন সার্টিফিকেট নিয়ে বলবেন যে স্যার এই যে আমার টিন সার্টিফিকেট আছে, আমি ওই সময় এটা বুঝি নাই বা আমার দিতে ভুল হয়ে গেছে, আমি আমার টিন সার্টিফিকেট আছে, আপনার এটা মাপ, আপনার এটা অ্যাকসেপ্টেড হবে। যে ভাই প্রশ্ন করছিলেন তার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম। তারপরে আসেন, ডু ইউ হ্যাভ এনি ডিগ্রি ইন ল? এখানে কিন্তু বলে নাই যে আপনি কি এলএলবি। আপনি এখানে দেখেন পরের স্লাইডে, এখানে দেখেন, এখানে কিন্তু প্রশ্ন করছে যে ডু ইউ হ্যাভ এনি ডিগ্রি ইন ল? আপনার কি লয়ে কোনো ডিগ্রি আছে? আপনি কি এলএলবি করা, আপনি কি এলএলএম করা, নাকি কি করা, সেটা কিন্তু বলে নাই। এখানে কি বলছে, ইয়েস অর নো। তাহলে আপনি মাস্টার্স করছেন হলো মনে করেন যে রাষ্ট্রবিজ্ঞানে বা ইকোনমিক্সে বা অ্যাকাউন্টিং এ, আপনি এলএলবি করলেন গিয়ে, এলএলবি এলএলএম যে কোনো একটা বিষয় আপনার থাকলেই হবে। এলএলবি মানে আইন বিষয়ে আপনার ডিগ্রি থাকলেই হলো। তাহলে আপনি এখানে কি দিবেন, ইয়েস দিবেন, ইয়েস আমার লয়ের ডিগ্রি আছে। তাহলে এখানে কি আপনি কি দিলেন, ইয়েস আমার টিআইএন আছে বা ইয়ে আমার নাই, আপনি দিলেন। ঠিক আছে, দেওয়ার পরে কি বলতেছে, ডু ইউ হ্যাভ এনি ডিগ্রি ইন ট্যাক্সেশন? ট্যাক্সেশন সম্পর্কে আমি কিছুক্ষণ আগে যে বিষয়গুলো আপনাদেরকে বললাম, যে ডু ইউ হ্যাভ এনি ডিগ্রি ইন ট্যাক্সেশন। ট্যাক্সেশন ডিগ্রি বলতে কি, আপনার ডিপ্লোমা ডিগ্রি হইতে পারে, ট্যাক্সেশনে অনার্স হইতে পারে, মাস্টার্স হইতে পারে। আপনার সেই বিষয়ে ডিগ্রি আছে কিনা আপনি শুধু এখানে কি থাকলে এস দিবেন, না থাকলে নো দিবেন। যদি আপনার ডিগ্রি থাকে আপনি ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন।
আপনার হাতে যদি এখন সার্টিফিকেট না এসে থাকে, এই পরীক্ষাটা যদি 3 মাস 6 মাস পরে হয় বা 1 বছর পরে হয়, তার মধ্যে তো আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন, তখন আপনি দেখাবেন। বা আপনি যদি রিটেনে ভাই ভাই পাশ করে বসে থাকেন, আপনি যখন এই এলএলবি বা এলএলএম এর আইনের সার্টিফিকেট পাবেন, ট্যাক্সেশনের সার্টিফিকেট পাবেন, তখন আপনাকে তারা আপনার সার্টিফিকেটটা দিবে। কোনো সমস্যা নেই, আপনি এজ দিয়ে রাখেন, কারণ আপনি পড়াশোনা করতেছেন। তারপরে কি, ডু ইউ হ্যাভ এনি ডিগ্রি ইন কমার্স উইথ অ্যাকাউন্টিং? এই জায়গাটা হলো আপনার মেন সমস্যা। ডু ইউ হ্যাভ এনি ডিগ্রি ইন কমার্স উইথ অ্যাকাউন্টিং? এখানে দেখেন, এখানেও কিন্তু একই একই বিষয়, এই ইয়েস নো উত্তর। এখন এই ইয়েস নোর উত্তর আমাকে গতকালকে এক ভাই ফোন করছিলেন, পরশুদিন এক ভাই ফোন করছেন, এই বিষয়টা উনি খুব পেরেশানিতে আছেন। উনি বুঝতে পারতেছেন না কি করবেন। উনি ইকোনমিক্সে লেখাপড়া করছেন। আপনি ইকোনমিক্সে লেখাপড়ার ক্ষেত্রে ওনার এখানে ইয়ে মানে উনি কোয়ালিফাই করে কিনা। এখন আসেন, সেটা আমি কিছুক্ষণ আগেও বলছি, যে আপনি ইকোনমিক্সে লেখাপড়া করছেন বা অন্য কোনো সাবজেক্টে লেখাপড়া করছেন, লেখাপড়া করতে গিয়ে আপনার অ্যাকাউন্টিং পড়তে হয়েছে কিনা, সেই বিষয়টা এখানে জানতে চাচ্ছে। ডু ইউ হ্যাভ এনি ডিগ্রি ইন কমার্স উইথ অ্যাকাউন্টিং? তাহলে যিনি ইকোনমিক্সে পড়াশোনা করতেছেন, সেও তো কমার্সই পড়াশোনা করলো। কমার্স ফ্যাকাল্টির যত সাবজেক্ট আছে, যে যেই সাবজেক্টই পড়ুক না কেন, তার যদি 4 সাবজেক্ট হিসেবে অ্যাকাউন্টিং থাকে, তাহলে সে এখানে বলতে পারবে না ইয়েস। এখানে তো তার ইয়েস বলার সুযোগ আছে, সে এখানে ইয়েস দিয়ে দিবে। আর যদি সে অ্যাকাউন্টিং না পড়ে থাকে, তাহলে তো সে ইয়েস দিতে পারবে না। হ্যাঁ, এখন এখানে প্রশ্ন প্রশ্ন আসতে পারে যে আপনার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়ার জন্য, আপনি পরীক্ষায় বসার জন্য, হ্যাঁ, আপনি এই অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড আপনার আছে কিনা, আপনি সরাসরি আপনার সাথে ম্যাচ করতেছে না, কিন্তু আপনি কর আইনজীবী পরীক্ষা দিতে চান, আপনি এই পরীক্ষার মাঝামাঝি যে সময়, এখানে আপনি অ্যাকাউন্টিং এ আপনি কতটুকু এক্সপার্ট, অ্যাকাউন্টিং জানেন কিনা, পরীক্ষা দিতে পারবেন কিনা, সেই জন্য বলছে। তো এইখানে আপনি যদি মনে করেন যে আপনি কভার করতে পারবেন, আপনি এস দেন। আর যদি আপনার সাথে আপনি মনে করেন যে না, যেহেতু আমার এটা নাই, আমি করতে পারবো না, আমি করতে পারবো না, তাহলে আপনি নো দেন। এখানে আমার পরিষ্কার সাজেশন হচ্ছে, যদি আপনার সাবজেক্টের সাথে 4 সাবজেক্ট হিসেবে অ্যাকাউন্টিং থেকে থাকে, আপনি এখানে এস দিবেন। আর যদি আপনার অ্যাকাউন্টিং থেকে না থেকে থাকে, তাহলে আপনি নো দিবেন। কারণ আপনি এখানে ইয়েস দিলেন, ভাইবা বোর্ডে গিয়ে আপনার যে মার্কশিট, সেই মার্কশিটে যদি আপনার অ্যাকাউন্টিং প্রুভ করতে না পারেন, তাহলে কিন্তু আপনি ভাই পাস করতে পারবেন না। ভাই ফেল। তারপরে আসেন, ডু ইউ হ্যাভ ডিগ্রি ইন এনি সাবজেক্ট উইথ স্যার ডিপ্লোমা ইন ওই ট্যাক্স? ভাইবা পাস করা যাবে না যেটা বললেন, ওই লাইনটা একটু আবার বলেন স্যার, বা ওই টপিকটা একটু আপনি আবার বলেন। আচ্ছা, আপনি ইয়েস দিলেন। আপনি ইয়েস দেওয়ার পরে আপনি দেখা গেল যে আপনি অ্যাকাউন্টিং এ পড়েন নাই, কিন্তু আপনি রিটেন পরীক্ষায় অ্যাকাউন্টিং এ খুব ভালো করছেন। তখন আপনাকে ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করতে পারে যে আপনি তো অ্যাকাউন্টিং পড়াশোনা করেন নাই, আপনি অ্যাকাউন্টিং এত মার্কস কিভাবে পাইলেন? আপনি তখন বলবেন যে আমার অ্যাকাউন্টিং আমার হয়তো ডাইরেক্ট সাবজেক্ট ছিল না, কিন্তু যে কোনো ভাবে আমার পেশাগত কারণে আমি ভালো অ্যাকাউন্টিং শিখছি, যে কারণে আমি পরীক্ষাটা ভালো করছি। তখন ভাইবা বোর্ড আপনাকে কনসিডার করতেও পারে। বুঝতে পারলাম? এটা হলো আপনার একটা ঝুঁকি নেওয়া। এটা এটা বুঝতে এটা পারছি কিন্তু স্যার, আপনার সমস্যা নাই। হ্যাঁ, এটা এটা কোনো নিশ্চয়তা নাই, আপনি 50-50 একটা ঝুঁকি নিলেন আর কি। আচ্ছা স্যার, আই আমি থিঙ্ক আপনার সাথে স্যার একটা বিষয় একটু আলাপ করতে চাচ্ছি। স্যার আমি টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট থেকে কমপ্লিট করে আসছি স্যার, বিসি ইন টেলিকমিউনিকেশন। তো আমাদের এই এই 163 ক্রেডিটের ভিতরে 15 থেকে 20 ক্রেডিটের মতো স্যার ওই আপনার এই অ্যাকাউন্টিং, ইকোনমিক্স, তারপর ম্যানেজমেন্ট, এই ধরনের মানে 14 থেকে প্রায় 16 ক্রেডিটের মতো আছে। তো আমরা ওটার উপরে কমপ্লিট করার কারণে, আমরা যদি ইসলামিক ইউনিভার্সিটি থেকে যদি এমবিএ করি, তাহলে 36 ক্রেডিটের ভিতরে ওই 16 ক্রেডিট করা লাগে না, শুধুমাত্র 20 ক্রেডিট করলেই এমবিএ সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়। এবং অন্য ইউনিভার্সিটিতে যোগাযোগ করছি, তারাও ওই ক্রেডিট গুলাকে বিবেচনা করে। তো এখন স্যার আমি জানতে চাচ্ছি, এগুলো তো বেসিক ফর্মে আছে, মানে বেসিক অ্যাকাউন্টিং, বেসিক ম্যানেজমেন্ট, ঠিক আছে, মানে যেহেতু একজন ইঞ্জিনিয়ারকে সব প্রেক্ষাপট জানতে হয়, সেই প্রেক্ষাপটে এই ক্রেডিট গুলো ঢুকানো হয়েছিল। তো এখন এগুলা হুম। কি স্যার বিবেচনা করবে? এখন আপনি এখানে আপনি যেহেতু আপনি ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছেন, কিন্তু আপনি অ্যাকাউন্টিং করে আসছেন, এখানে ওরা যে জিনিসটা জানতে চাচ্ছে, ডু ইউ হ্যাভ এনি ডিগ্রি ইন
কমার্স উইথ অ্যাকাউন্টিং, সেটা বলছে আপনার যেহেতু অ্যাকাউন্টিং আছে আপনি ইয়েস দিতে পারেন। আমার মনে হয় যে আপনি এটা এই চ্যালেঞ্জটা নিতে পারেন ইয়েস দিয়ে। স্যার আমার মনে হয় ইএসডি স্যার করাই ভালো, এটা কারণ কি আমার জন্য দেওয়াটা ভালো হবে নাকি স্যার না দেওয়াটা ভালো হবে? মানে এক্ষেত্রে কি কোনটা করাটা ভালো হবে, যেখানে ভাইভাতে আমি কোনো প্রশ্নের সম্মুখীন হব না? ওই ক্ষেত্রে কোনটা স্যার? আপনি যদি চান আমি আমাদের 163 ক্রেডিটের মানে কোর্স ক্রেডিটটা পুরো ইয়াটা আমি স্যার আপনাকে পাঠাতে পারি স্যার। না না, সেটা আপনি দেখেন, আমি তো জাতীয় রাজস্ব বোর্ডের কেউ না ভাই এখানে। স্যারের তো অ্যান্সার দিয়েই দিতেছে, আপনারা একটু ওয়েট করে স্যারের অ্যান্সার গুলো শুনেন। আপনারা সবাই যদি অ্যান্সারের মাঝখানে প্রশ্ন করেন তাহলে কেমন হইব? এখন আমি যে বিষয়গুলো আপনাদের বলতেছি সেখান থেকে কিন্তু আপনি আপনার বুঝে যাওয়ার কথা যে আসলে আমি কি বলতে চাচ্ছি। তারপরে আসেন, তারপরে ডু ইউ হ্যাভ এনি ডিগ্রি ইন ব্যাংকিং উইথ হায়ার অডিটিং? আমরা যারা গ্রাজুয়েশন করি, আমরা যারা মাস্টার্স করি, আমরা যারা এমবিএ বিবিএমবিএ করি, ওই তারপরে যে কোনো ফর্মেটই হোক না কেন তার অডিটিং করতে হয়। অডিটিং না করে কিন্তু পাস করার সুযোগ নাই। সেখানে আপনি হায়ার অডিটিং বলেন আর যেটাই বলেন আপনি এখানে ইয়েস দিয়ে দিবেন। এখানে আপনি কি করবেন? ইয়েস দিয়ে দিবেন। আপনার হায়ার না লোয়ার সেটা আপনার বোঝার দরকার নেই, আপনি এখানে ইয়েস দিয়ে দিবেন। তারপরে ডু হ্যাভ ডিগ্রি ইন এনি সাবজেক্ট উইথ ডিপ্লোমা ইন ট্যাক্সেশন? আপনি মনে করেন আপনি ট্যাক্সের একটা ডিপ্লোমা করতেছেন, আপনি আর্টস ব্যাকগ্রাউন্ড, আপনি আর্টস ব্যাকগ্রাউন্ড বা কোনো কিছু ব্যাকগ্রাউন্ড, আপনি এখানে আপনার ডিগ্রি আছে কি নাই আপনি ইয়েস দিয়ে দেন। ইয়েস দিয়ে আপনি ডিগ্রি, ওই যে যারা এই ট্যাক্সের ডিপ্লোমা দেয় তাদের সাথে যোগাযোগ করেন যে আমি তো এখানে অ্যাডমিশন নিলে আমি যে ডিপ্লোমা করতেছি আমাকে সার্টিফিকেট দেওয়া যাবে কিনা, আমি যদি রিটেনে পাস করি ভাইবা বোর্ডে আমি এটা শো করতে পারবো কিনা। আপনাকে সেই সুযোগ তারা দিতেও পারে। আপনি এই ডিপ্লোমার সার্টিফিকেট এখানেও ইয়েস দিয়ে দেন। টেকার পরে আপনি ভাইবা বোর্ড গিয়ে আপনার আপনার কিভাবে ম্যানেজ করবেন যে আমি সার্টিফিকেট এখনো পাই নাই বা এই সেই, এটা কোনো একটা কিছু বলবেন। আপনি তো আপনার পরীক্ষা দেওয়ার সুযোগটা পেলেন। এখানে আপনি ইয়েস দিলে আপনার গুড হবে, নো দিলে আপনার বাতিল হবে, এরকম কিন্তু বিষয়টা না। তারপরে কি, ডু ইউ হ্যাভ ডিগ্রি ইন এনি সাবজেক্ট উইথ এ ডিপ্লোমা ইন ব্যাংকিং উইথ হায়ার অডিটিং? যারা ব্যাংকিং ডিপ্লোমা করে সেখানেও কিন্তু তাদের অডিট শেখায়, অডিটিং শেখায়। সেই ডিগ্রি আছে কিনা সেটা সে জানতে চাচ্ছে। এমন না যে আপনি এখানে যদি নো দেন তাহলে আপনি বাতিল হয়ে যাবেন, তা না কিন্তু। তবে যেহেতু আপনার ওই যে ক্রাইটেরিয়া ফুলফিল করার জন্য আপনার অ্যাফেয়ার হওয়ার জন্য দরকার, আপনার তো এখানে সার্টিফিকেট দেওয়া লাগতেছে না, আপনি পরে দিবেন, ভাইবা বোর্ডে গিয়ে সার্টিফিকেট দিবেন। আপনি কর আইনজীবীর লিখিত পরীক্ষাটা তো দিতে পারতেছেন। আপনি এখানেও কি করবেন, যদি আপনার এরকম কোনো ডিপ্লোমা করা থাকে আপনি এখানেও ইয়েস দিয়ে দিবেন। পরীক্ষাটা তো আপনি দেন, রিটেনে টেকেন। রিটেনে টেকার পরে যদি আপনি ভাইবা বোর্ডে গিয়ে আপনাকে যদি দেখে যে না এই লোকটা এত কষ্ট করছে, রিটেনে পাস করছে, তাহলে ভাইবা বোর্ডে আপনাকে কনসিডার করতেও পারে। আর যদি আপনি এখানে এজ দেওয়ার কারণে আপনার অ্যাডমিট কার্ড না আসে, আপনি যদি কি বলে রিটেন পরীক্ষায় বসতে না পারেন, ক্ষতি কি? আপনার তো 365 টাকা খরচ হলো রেজিস্ট্রেশন করার জন্য। আর এটার প্রস্তুতি নেওয়ার জন্য আপনি যে লেখাপড়া করলেন আপনার একটা জ্ঞান অর্জন হলো, সেটাও তো আপনার একটা অপরচুনিটি। এখন যে ভাই কোশ্চেন করলেন, আমি যে এতক্ষণ ধরে আপনাদের যে বললাম, আপনারা কি আপনাদের প্রশ্নের আনসার গুলো পেয়ে যান নাই? আমার জি তো মনে স্যার, হয় আমাদের আপনাদের সব অ্যান্সার পাওয়া গেছে। শুধু আসসালামু আলাইকুম আমার মনে হয় না যে এই সেকশনটা আমি শেষ করার পরে আপনার আর কোনো কোশ্চেন থাকার কথা। আসসালামু আলাইকুম স্যার, আমার একটা প্রশ্ন স্যার, লাস্ট একটা স্যার। জি স্যার সেটা হলো যে স্যার এই বিজ্ঞপ্তির 6 নম্বর কারণে বলা হয়েছে যে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে হ্যাঁ। এবং সনদ প্রাপ্তির জন্য বিবেচিত হলে সনদ গ্রহণের পূর্বে এনওসি দিয়ে তাকে আসতে হবে। এখন স্যার এখানে তো বলে যে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, হ্যাঁ। এর বাইরে যারা আছে তাদের কি এনওসি দরকার আছে? না 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 না, দরকার নাই। নাই স্যার, আচ্ছা আচ্ছা, জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার আপনার প্রোগ্রাম ভালো হয়েছে স্যার, ইনশাল্লাহ স্যার। আর কারো কারো আসসালামু কারো আলাইকুম। কারো কোনো কোশ্চেন আছে? জি আসসালামু আলাইকুম স্যার। স্যার ফারুক শেখ জি বলছিলাম। জি স্যার প্লিজ। আপনার এই যে লাস্টের এই ইয়াগুলাতে সবগুলাই আমরা বুঝছি এবং
আলহামদুলিল্লাহ অনেক সুন্দর প্রেজেন্টেশন হয়েছে। আর আমার হলো সবগুলোই আছে মোটামুটি, শুধু 6 নাম্বার যেটা লাস্টে বললেন ডিপ্লোমা ইন ট্যাক্সেশন এটা নাই। তাছাড়া আমার কমার্স ব্যাকগ্রাউন্ড, আবার এমবিএ করা ফিনান্স আর ব্যাংকিং এ, সুতরাং অন্যান্য সমস্যা হবে না। এছাড়াও আমি ধানমন্ডি ল কলেজে যেহেতু পড়তেছি ওটা আমি এস দিতে পারবো। কিন্তু স্যার আমি 6 নাম্বারে আমি এটা কি নো দিলে কি কোনো সমস্যা আছে? সবগুলো কোনো ইয়েস সমস্যা দেওয়ার নাই, পরে? কোনো সমস্যা নাই। কারণ আমি আর হ্যাসেল হতে চাচ্ছি না অন্য এখানে ইয়েস দিয়ে। যদি বলে না যে না, আপনি কোনো ডিপ্লোমা সমস্যা করেন নাই, না কোনো তাহলে কি সমস্যা আপনার নাই। tax আপনি করে তো দিবেন? আপনি তো বেসিক যেটা দরকার, আপনি আপনার অ্যাকাউন্টিং এ লেখাপড়া করছেন, আপনি ওখানে জি তো জি ট্যাক্স করছেন। জি স্যার, আমার কমার্স ব্যাকগ্রাউন্ড স্যার, সমস্যা নেই। হ্যাঁ, তা আপনি তো ওখানে ট্যাক্স করছেনই, আপনার ডিপ্লোমা নেওয়ার দরকার কি? জি মাস্টার ডিগ্রি পাস করার পরে, অনার্স পাস করার পরে তো ট্যাক্সের ডিপ্লোমা দরকার নাই। এই 6 এবং 7 এই দুইটা জিনিস তারা সেট করছে হলো ওই যে যারা ইনকাম ট্যাক্সের ডিপ্লোমা করতেছে, বিভিন্ন জায়গায় ব্যাংকিং ডিপ্লোমা করছে, বা ডিপ্লোমা ডিগ্রিধারীদের সুযোগ দেওয়ার জন্য এটা এখানে তারা সেট করছে, মানে বিষয়টাকে সহজ করার জন্য। আচ্ছা, তখন স্যার একটা প্রশ্ন করতে চাইছিলাম। ওই যে বললেন যে শেষ হওয়ার পরে ওই যে এক বড় ভাই প্রশ্ন করলো উনি, যে আমি এলএলবিটা পরে যেহেতু করা আমার সাবজেক্ট, আর অনার্স মাস্টার্স আগে করা, তো সেক্ষেত্রে আমরা যখন দিতে যাচ্ছি তখন ওই ইয়ার এর কারণে ওটা নিচে যাচ্ছে না। আর আমার স্যার প্রশ্ন, যে আমি যেহেতু এখন এলএলবি রানিং, মানে আমার ফার্স্ট ইয়ার শেষ, এখন সেকেন্ড হুম, ইয়ারে আছি, এবং ফার্স্ট ইয়ার স্যার এখনো রেজাল্ট হয় নাই, তো হুম। সেক্ষেত্রে আমি ওইখানে কি এলএলবি শো করা উচিত নাকি উচিত না? না, আপনি এলএলবি আপনার তো কোয়ালিফাই করার দরকার, আপনি এলএলবি শো করার দরকার কি? যে ভাইয়ের কোশ্চেনটা ছিল যে উনি ডিগ্রি পাস করছে পরে মাস্টার্স পাস করছে আগে, তাই তো? জি জি তাহলে ডিগ্রি পাস না করে মাস্টার্স মাস্টার্স পড়লো কিভাবে? সেটাই। কোনো না কোনো বিষয়ে তো উনি গ্রাজুয়েশন করছেন, তো উনি যেই সাবজেক্টে গ্রাজুয়েশন করছেন উনি এইটাই এখানে সেটাই দিবেন। তাহলে গ্রাজুয়েশন করার সময় উনি কমার্সে ছিল না, কোনো অসুবিধা নাই, কিন্তু উনি মাস্টার্সে গিয়ে কমার্সের সাবজেক্ট পড়ছে, তখন তো উনি এলাও হয়ে যাবে। আমার মনে হয় উনি, ওই ভাই এখন আছে কিনা জানি না, উনি যদি রিফ্রেশ দিয়ে আবার চেষ্টা করে মনে হয় ওটা হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, আমি সেটাই বলতেছি, কারণ গ্রাজুয়েশন না হয়ে তো মাস্টার্স পাস করার কোনো সুযোগই নেই। আর তার সাথে বড় কথা স্যার, যেহেতু গ্রাজুয়েশনের পরে মাস্টার্স দেওয়া হচ্ছে, এলএলবি না দিলেও তো হচ্ছে, এলএলবি দেওয়ার তো দরকারও নাই। হ্যাঁ, আর সে যদি কমার্স ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে তার এলএলবি দেওয়ার দরকার হচ্ছে না। রাইট। আর যদি না থাকে কমার্স ব্যাকগ্রাউন্ড, সেক্ষেত্রে উনি এলএলবি দেওয়ার চেষ্টা করুক, না হ্যাঁ, পারলে কারণ এখন উনি তো আর যদি কিছু কমার্স করার নাই। ব্যাকগ্রাউন্ডে না হয়ে থাকে তাহলে উনি ওই এলএলবি দিবে, এলএলএম দিবে। জি জি থ্যাংক ইউ স্যার, আপনার মোটামুটি 1.5 ঘন্টার প্রেজেন্টেশন। আমি 8টা থেকে শুরু থেকে ছিলাম, এখন 9:30 বাজে। আর আলহামদুলিল্লাহ মাশাল্লাহ খুবই চমৎকার প্রেজেন্টেশন হয়েছে। এভাবে স্যার যদি আপনি ক্লাস নেন, আই থিংক আমরা সবাই পাস করব। আপনি স্যার স্যার তাহলে আসসালামু মেন্টর আলাইকুম। হিসাবে আমাদের স্যার আমরা। আমাকে একটু যদি সলিউশন দিতেন স্যার। জি প্লিজ। একটা প্রশ্ন ছিল আমার। জি। হ্যাঁ স্যার, সেটা হচ্ছে যে কি স্যার, আমি ওই আপনার টেলিকমিউনিকেশনও করেছি, এলএলবিও করেছি। তো স্যার আমি তো হুম। এলএলবিটা তো ইজিলি আমি দিতে পারছি। তো ওই হ্যাঁ, আপনি অ্যাকাউন্টিং এর ওই আপনি আপনি এলএলবিটাই দেন, টেলিকমিশন দেওয়ার দরকার নেই। জি জি স্যার, জি স্যার। আর ওই অ্যাকাউন্টিং সাবজেক্ট কিন্তু আমাদের ওই আইটি তে ছিল। এখন আমরা কি ওই অ্যাকাউন্টিং কি হ্যাঁ, উল্লেখ করতে পারবো আপনি ওখানে ইয়েস দিয়ে দেন। ওখানে? ইয়েস। আর আর বাকিগুলো তো ওই ট্যাক্সেশন যেগুলা মানে 4, 5, 6 ওগুলা তো আর আমাদের প্রয়োজন নাই। না, আপনি নো দিয়ে দিবেন, অসুবিধা কি? ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে স্যার বলেন 1.5 স্যার। ঘন্টা। স্যার জি জি আসসালামু আলাইকুম। জি জি জি। স্যার ওই এর আগে এক বড় ভাই যেটা বললেন 6 নম্বর যে সার্কুলারের কোশ্চেনটা, যদি সরকারি চাকরিতে কর্মরত থাকে তাহলে ওটা কি উল্লেখ করব না, এটা কি বললেন কি স্যার? সরকারি চাকরিতে উল্লেখ, আপনি যদি সরকারি চাকরিতে থাকেন জি। তাহলে যেহেতু পারমিশনের বিষয় আছে, এখন আপনি হুম। যদি মনে করেন যে আপনি আহ, আপনার অথরিটি আপনাকে পারমিশন দিবে না এই ইনকাম ট্যাক্সের পরীক্ষা দেওয়ার জন্য, তখন জি। তো আপনি পারমিশনটা পাচ্ছেন না, তখন তো আপনাকে সেটা গোপনই করতে হবে যে আপনি চাকরি করেন না। তখন আপনি কি ভাই। করবেন? তখন আপনি জি। এই সেটাকে ইগনোর করে যাবেন। আর ভাই ব্যাপারটা যদি জিজ্ঞেস করে যে আপনি কি করেন এখন?
আপনি ভাইবা বোর্ডে যদি আপনাকে জিজ্ঞাসা করে যে আপনি কি করেন, তখন আপনি ওই যে বুদ্ধি আপনাদের শেখাই দিলাম যে আপনি জব এক্সপিরিয়েন্স নেবেন, ট্যাক্স প্র্যাকটিস করে এরকম ফার্ম থেকে। আমরা ট্যাক্স প্র্যাকটিস করি, আমার কাছ থেকে জব এক্সপিরিয়েন্স নেবেন। আপনার বড় ভাই জব ট্যাক্সের লয়ার, তার কাছ থেকে নেবেন। চার্টার অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যাকাউন্টেন্ট, আইনজীবী যেই হোক না কেন, আপনি সেফ জোনে চলে গেলেন। তারপরে আপনি একটা সময় গিয়ে তো আপনি সরকারি চাকরি থেকে রিটায়ারমেন্টে যাবেন, তখন তো আর আপনারা জি কেউ জি কিছু জিজ্ঞেস করবে না। স্যার স্যার এই ক্ষেত্রে আমার একটা প্রশ্ন, গভর্নমেন্ট জব ইটিন দিয়ে থাকি, ট্যাক্স পে করে থাকি, তখন এইটা কি শো হবে ওখানে ভাইভাতে? আপনি ওখানে 3 নাম্বার উল্লেখই করবেন না। আমার মানে আমার নাই শো করব? হ্যাঁ, আপনি ট্যাক্স, আপনার টিআইএন ধারী না সেটা বলে দিবেন। এনআইডি আপনার দিয়ে তো কি বের করার এখানে আপনার এনআইডি তো দিয়ে কি বের করার চেষ্টা করবো স্যার? আপনার টিন থাকতে হবে, এটা তো ম্যান্ডেটরি করে নেই এখানে। জি, ফলে আমি গভর্নমেন্ট জব হাইড করব, টিনও হাইড করব। হ্যাঁ, আপনার চেষ্টা করবেন আপনার কর্তৃপক্ষের কাছ থেকে আপনার আইটিভি পরীক্ষা দেওয়ার জন্য। আপনি এখন আবেদন যদি, আপনি এখনই তো আপনার এমন কোনো জায়গা তো এখানে করে নাই যে এখনই আপনাকে কি করতে হবে, সার্টিফিকেট অ্যাটাচমেন্ট দিতে হবে, সেটা তো বলে নাই। আপনি এখন জি এজ দিয়ে দেন যে আপনি সরকারি চাকরি করেন, আপনার পারমিশন আছে, আপনি পারমিশন নেওয়ার চেষ্টা করেন। পারমিশন তো তারা দেখবে ভাইবা বোর্ডে। স্যার আমার একটা কোশ্চেন ছিল। আমি বুঝাতে পারলাম কিনা ভাই? জি স্যার। আপনার আপনার তো সরকারি চাকরি যে করেন, আপনার এনওসি বিষয়টা তো আসবে ভাইবা বোর্ডে গিয়ে। তো তার তার আগে তো আপনার কাছ থেকে কোনো কাগজপত্র দেখতেছেন, আপনি চাকরি করেন এটা বললে অসুবিধা নাই তো কোনো। স্যার হাইড করতে চাচ্ছি, হাইড করাটা সেফ মনে হচ্ছে আর কি। আপনি যদি হাইড করতে চান, আমি সেই পরামর্শ দিলাম যে আপনি যদি হাইড করেন তাহলে আপনি 3টাকে হাইড করবেন। 3টাকে হাইড করে জি স্যার। আপনি যে কোনো ট্যাক্স প্র্যাকটিস করে এরকম কোনো লয়ারের সাথে আপনি আছেন সেটা দিয়ে দিবেন। আচ্ছা ঠিক কিন্তু আছে স্যার। এটা আপনার আপনার কিন্তু রেকর্ড থাকতে হবে যে আপনি কোন ফার্মের কাজের এক্সপিরিয়েন্স দিলেন, সেই ফার্মের সাথে কথা বলে নেবেন যে স্যার আপনি কোন পাস করবে, কোন কোন সে আপনাকে আইটি, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিবে কিনা। জি স্যার, কোন আইটিপি সার্টিফিকেট দ্বারা তার অধীনেও তো আমি কাজ দেখাতে পারি? হ্যাঁ হ্যাঁ, পারেন পারেন। জি স্যার, যারা স্যার আমার একটা কোশ্চেন স্যার। স্যার জি please। আমি স্যার অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছি। সেটা হুম, হচ্ছে স্যার আমার গ্রাজুয়েশন এবং মাস্টার্স দুটোটা হচ্ছে স্যার পলিটিক্যাল সায়েন্সের উপর। হুম, তো আমি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে গ্রাজুয়েশন এবং মাস্টার্স দুটোটাই স্যার পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট হিসেবে দেখাইছি, এবং হুম, এই দুইটা করার পরে স্যার আমার এলএলবি পাস কোর্স করা আছে স্যার, 2 বছর সার্টিফিকেট সহ আছে। তো আমি স্যার হুম। ওই যে অ্যাডিশনাল যে অপশনটা আছে, ডু ইউ হ্যাভ এনি লস ডিগ্রি, স্যার আমি ওখানে ইয়েস দিয়ে দিছি। আর গ্রাজুয়েশন দেন এবং মাস্টার্স বলেছে স্যার, এটাতে কি প্রবলেম হবে কিনা স্যার? আপনার যেহেতু এলএলবি করা আছে, আপনি প্রথম থেকে এলএলবি দেখান না কেন, অসুবিধা কি? স্যার প্রথম দিকে দিলে তো আমার তো মাস্টার্স করা নাই, এখানেও গ্যাপ রয়েছে, এই জন্য আমি অ্যাজ ওয়েল মাস্টার্স যেভাবে তো ঠিক। মাস্টার্স তো এসেনশিয়াল না। আপনার তো কোর 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 যোগ্যতা হচ্ছে এলএলবি, লয়ের ডিগ্রি। কিন্তু স্যার আমি তো মাস্টার্স আপনি না থাকলেও তো আপনি কোয়ালিফাই করবেন, যোগ্য। তো স্যার আমারটা কি স্যার কোনো সমস্যা হবে কিনা? আমি তো মানে যেভাবে এডুকেশন ব্যাকগ্রাউন্ড গেছে ওইভাবে আমি সিকোয়েন্স আকারে আসছি, যেহেতু এখানে এলএলবি এর একটা অপশন আছে, এই জন্য আমি গ্রাজুয়েশন দুইটা দিয়ে তারপরে এলএলবি ডিগ্রি আমি ওখানে ইয়েস আপনার দিয়ে দিই। আবেদন কি, আপনার আবেদন সাবমিশন হয়েছে তো? জি স্যার, সাবমিশনে হ্যাঁ টাকা টাকা পেড করছি স্যার। আচ্ছা, তাহলে কোনো অসুবিধা নেই, আপনার তো সাবমিশন তো নিয়ে নিছে আসলে কি। ওকে, থ্যাংক ইউ। স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার। আমার হ্যাঁ একটা কোশ্চেন, জি এই যে তারা সরকারি কর্মচারী, তারা যদি হ্যাঁ হাইড করে তার এনআইডি নাম্বার দিবে না, তাদের সবাই তো আইবাসে বেতন হয়, তাদের কি হ্যাঁ, ওইটা দিতে কোনো সমস্যা হবে কিনা? এনআইডি দিয়ে তো আপনার টিন সার্টিফিকেট যাচাই করে না। আপনি এনআইডি বিষয়টা, হ্যাঁ আপনি এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন যে আপনার যেহেতু বেতনের ক্ষেত্রেও এনআইডি দেওয়া আছে, তখন ওই এনআইডি দিয়ে তারা ফাইন্ড আউট করতে পারবে যে আপনি সরকারি চাকরি করেন। হ্যাঁ, সেই জায়গাটা একটা ঝুঁকি আছে। এটা এই ঝুঁকিটা আপনি নেবেন কিনা সেটা হলো বিষয় আর কি। স্যার আমার একটা কোশ্চেন ছিল। আপা একটা কোশ্চেন হ্যান্ড রেজ করছেন, আপা কোশ্চেনটা করেন। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, আলাইকুম। স্যার আমি একটা ব্যাপারে জানতে চাচ্ছিলাম যে বিগত সালের যে প্রশ্নগুলো ছিল যে 2007, 17, 24, এগুলো কি কখনোই রিভিউ হবে না, এরকম কি কোনো কিছু?
না, এ যাবৎকালে যতগুলা পরীক্ষা আসছে কোনোটাই কোনো প্রশ্ন কোনোটাই রিপিট হয় নাই, কিন্তু ওই প্রশ্ন যেই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে সেই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে, কিন্তু কোনো কোশ্চেন হুবহু আসেনি। জি স্যার, যে এটাই কারণে জানার ছিল। আপনাকে ডিটেলস জানতে হবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, আমি যে বলতে চাইছিলাম স্যার, আমি যদি ওই বিবিএমবি এর জায়গায় শুধু এলএলবি দিই, তো আমার তো মাস্টার্স ম্যান্ডেটরি না, তো আমি কি আবার ওই যে এডিশনাল ওখানে গিয়েও লিখতে পারবো আইন পেশায় যে এলএলবি আছে? হ্যাঁ, লিখবেন, আসিফ দেখি। স্যার তাহলে শুধু এলএলবি দিলে তাহলে তখন আর মাস্টার্স ওটা ফাঁকা থাকলে সমস্যা নাই না? না, কোনো সমস্যা নেই। স্যার আমার একটা তাহলে কোশ্চেন ছিল স্যার। আপনি মাস্টার্স দিলেও সমস্যা নেই, আপনি গ্রাজুয়েশনে এলএলবি দিবেন, আবার ওখানে গিয়ে বলবেন যে আপনি ল ব্যাকগ্রাউন্ড, আবার মাস্টার্সও দিবেন, আপনি তো ডিসকোয়ালিফাইড হচ্ছেন না, আপনি তো কোয়ালিফাইডই হবেন। মাস্টার্স দিলে অসুবিধা কি? ও স্যার আমি ফারুক স্যার, শেখ এটা তো বলছিলাম। মনে হয় ভালো হবে। হ্যাঁ, এটা ভালো হবে। স্যার জি আমি স্যার, ফারুক শেখ ধন্যবাদ। বলছিলাম, একটা প্রশ্ন ছিল স্যার। হুম, স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি প্লিজ। স্যার আমি হচ্ছে 2025 সালের অক্টোবরে অ্যাকাউন্টিং অনার্স করে বের হয়েছি কেবল, তো একটা ফার্মের সাথেও আছি ইনকাম ট্যাক্স রিলেটেড, তো আমার কোনো টিআইএন নাই স্যার। আমি অসুবিধা কি? হচ্ছে যে মানে 25 সালে অনার্স কমপ্লিট করেছি স্যার। টিআইন থাকতেই হবে সেটা তো বলে নাই, আপনি সেটা স্যার বলবেন যে মানে আমার টিআইন নাই। আচ্ছা স্যার, আর ওখানে হচ্ছে যে ওই যে 6টা এডিশনালের মধ্যে হচ্ছে যে আমারটা হচ্ছে কমার্স থেকে অ্যাকাউন্টিংটা আমার আছে, তো স্যার ওইটা আমি সিলেক্ট করে দিব, আর আমার মাস্টার্স রানিং আছে, তো আমি হচ্ছে যে মাস্টার্স তো আর দিতে পারবো না স্যার। ফাঁকা থাকবে, মাস্টার্স ফাঁকা থাকবে, তাহলে তো স্যার সমস্যা আছে স্যার। কোনো সমস্যা নেই। সেটাই স্যার, অনেক সময় অনেক দেখলাম যে টিআইএন না থাকলে হচ্ছে যে মানে পরবর্তীতে লাগবে, তখন তো টিআইএন করে আমি রিটার্ন জমা দিয়ে প্রুফ দিতে পারবো, তাই তো স্যার? মানে হচ্ছে হ্যাঁ, যখন হ্যাঁ, আপনি আমাদের রিটার্নে টিকবেন, ভাইভা বোর্ডে যদি আপনাকে বলে যে আপনার টিআইন থাকতে হবে, তখন আপনি টিআইন করে ভাইভা বোর্ডে যাবেন, অসুবিধা কি? জি স্যার, এটাই হচ্ছে একটা মানে আমার অনেক question, মানে টিআইএনটা আমার নাই, তো এতে কোনো সমস্যা নেই স্যার, তাই তো না? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ও আচ্ছা স্যার, আর আমি একটা ফার্মে ছিলাম 6 মাস যাবত, আমি হচ্ছে কাজ করতেছি, তো ওইটা অনুযায়ী ওনাদের কি একটা সার্টিফিকেট নিতে পারবো না স্যার? হ্যাঁ, পারবেন, ওখানে এক্সপিরিয়েন্স দেখান আপনি। ও এক্সপিরিয়েন্স, তো মাস্টার্স এবং হচ্ছে এই মানে হচ্ছে যে আরো যে এটা ফাঁকা আছে এতে কোনো সমস্যা হবে না স্যার? কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। স্যার তাহলে আমরা আসসালামু আজকে, আলাইকুম। স্যার প্লিজ। আমার একটা প্রশ্ন ছিল স্যার, ফারুক শেখ বলছিলাম। জি, স্যার তো যারা সরকারি চাকরি করে তাদের জন্য কথা না হলে অনেক কিছু বললেন, তো আমরা স্যার যারা বেসরকারি চাকরি করি, আমি তো রিয়েল এস্টেট সেক্টরে জব করি, তো সেক্ষেত্রে আমি কি দেখাবো? ওখানে কি কোনো এক্সপিরিয়েন্স দেখাবো জবের? দেখাবেন, দেখাবেন না কেন, অবশ্যই দেখাবেন। কারণ আমাকে তো সত্যই বলতে হবে যে আপনি কোথায় জব করেন, যখন ভাই বাদে বলে, তখন আমি বলবো স্যার আমি রিয়েল এস্টেট সেক্টরে জব করি, আমি এখানে যদি আসতে পারি তাহলে হুম। আমি এই জন্য মূলত কর আইনজীবী হতে চাচ্ছি, এই তো হ্যাঁ, বিষয়। ভাই আপনি জব সেক্টরে আমি যদি, আমি স্যার আমি যদি একটু এখানে অ্যাড পাশ করি করি স্যার। চাকরি ছেড়ে দিয়ে ট্যাক্স প্র্যাকটিস করবো, এটা বলবেন। জি জি, স্যার যারা ধন্যবাদ জবে স্যার। আছে, যদি স্যার জবে এখানে যদি স্যার আমরা জব অপশন না দেখাই, তাহলে তো এখানে বায়ো করতে আমাদের কোশ্চেন করতে পারে এখানে। তো অনেকে বলতে পারে যে বায়ো বোর্ডে যে আপনারা এত বছর 30 বছর 32 বছর হয়ে গেছে, এখনো জবে ঢুকেন নাই, কিছু করেন না, তো না, এখন না, সেক্ষেত্রে তো আমি পরামর্শ দিলাম যে যারা আপনি যে এখানে জব করেন বা আপনি জব করেন না, যদি এরকম কোনো কেস থাকে, ভাইবা বোর্ডে আপনাকে বলতে পারে যে আপনি তো কোনো এক্সপিরিয়েন্সই নাই, আপনি তো ট্যাক্স নিয়ে কাজ করেন নাই, হ্যাঁ, তাহলে আপনি কিভাবে কাজ করবেন? আপনি সে কারণে যে কোনো একটা ইনকাম ট্যাক্স লয়ার, আইটিপি হোক, চার্টার অ্যাকাউন্টেন্ট হোক, চার্টার সেক্রেটারি হোক, যেই হোক না কেন, তার সাথে অগ্রিম কথা বলে নিয়ে তাকে বলবেন যে আমি আপনার ঠিকানা, আপনার এক্সপিরিয়েন্সটা ইউজ করতে চাই, আমার যখন দরকার আপনি আমাকে একটা সার্টিফিকেট দিবেন। এটা যারা ইনকাম ট্যাক্স প্র্যাকটিস করে আপনাকে দিবে, কোনো অসুবিধা নেই। আপনার চেনা জানা হইতে হবে। যেমন আপনি যদি এখানে আমার সাথে সেশন করেন, তাহলে আমরা যেহেতু লাইসেন্সধারী ট্যাক্স প্র্যাকটিশনার, তো আপনার সাথে আমার যখন একটা মানে এই বিষয়ের কারণে আপনি আবেদন করতে পারতেছেন না, তখন আপনি আমার ফার্মের ঠিকানা ইউজ করবেন, যে আপনি আমার ফার্মে কাজ করেন, প্র্যাকটিস করেন।
এরকম আপনার অন্য কোনো সিনিয়র ভাই থাকতে পারে, বড় ভাই থাকতে পারে, কোনো আত্মীয় স্বজন থাকতে পারে, তাদের কাছ থেকে এরকম নিতে পারবেন, কোনো অসুবিধা নাই তো। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার জি এইটা এটা যদি এখন কেউ দিয়ে দেয়, দিয়ে পরবর্তীতে যদি সে রিটেনে টিকলো, বাট ভাইবার সময় যদি কোনো সার্টিফিকেট ইউজ করে, বা যেমন আপনি একটা সার্টিফিকেট দিলেন, এটা যদি সে ইউজ করে, তাহলে কি কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা হবে না। তখন সে বলবে যে আমি আবেদন করার সময় স্যার ফার্মে ঢুকি নাই, আমি ঢুকছি আবেদনের পরে। এই আবেদনের পরে আমি কাজ শেখার জন্য এই ফার্মের সাথে আসি, ওই সার্টিফিকেট সে শো করবে, তখন সেটার সাথে তারা অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে এই 8টা থেকে 9:45 বাজে, এখন 1 ঘন্টা 45 মিনিট আপনাদের সাথে থাকলাম। আমি বোঝানোর চেষ্টা করলাম এই পরীক্ষার গুরুত্ব, আমি বোঝানোর চেষ্টা করলাম যে আপনাদের আবেদন সঠিক বেঠিক, আপনারা কতটুকু কি করলেন না করলেন সেই বিষয়ে। এবং আগামীকালকে আরেকটা সেশন নিব। আগামীকালকের সেশনটা শুরু হবে 7:30টায়। হ্যাঁ, 7:30টায়, 7:30টায় বা তারপরে। আর যদি আমার কোনো মিটিং থাকে কালকে সন্ধ্যার সময়, কালকে আমি আপনাদেরকে নোটিশ করে দিব যে আমি আজকে সেশনটা নিতে পারবো না, পরের দিন নিব। আমি যেহেতু স্যার আপনি একটু আইসিসি, হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু লিখে দিলেই হবে স্যার, যে হ্যাঁ আমি 7:30টায় যেহেতু শুরু হবে না 8টায় শুরু হবে, আমরা হ্যাঁ ওই আমি সময় জয়েন যেহেতু করবো, সমস্যা নেই। আমি যেহেতু চার্টার সেক্রেটারি ইনস্টিটিউটের কাউন্সিল মেম্বার, ট্রেজারার সেখানকার, হঠাৎ হঠাৎ করে মিটিং সেট হয়ে যায়, তখন আমি আর সন্ধ্যার সময় সেশন নিতে পারি না। আমার কালকে যদি কোনো সেশন থাকে, ওখানে যদি কোনো মিটিং পড়ে যায়, তখন আমি আপনাদের নোটিশ দিয়ে দিব। আদারওয়াইজ আপনারা ধরে নেবেন যে কালকে 7:30টার সময় আপনাদের সাথে বসবো। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ সো মাচ। অনেক সুন্দর প্রেজেন্টেশন ছিল, আমরা স্যার অনেক উপকৃত হয়েছি আপনার মাধ্যমে। একটা প্রশ্ন ছিল স্যার। জি স্যার সেটা হচ্ছে যে কি স্যার, আমি তো চিটাগাং থেকে বলছি, তো আমার আইডি কার্ডে স্যার চিটাগাং এর ঠিকানা আছে। ওই আপনি যে কথাটা বললেন স্যার, ওই যে আপনি মেন্টর হিসেবে আপনার ফার্মের ইয়াটা ইউজ করা যাবে, তো আপনারটা তো সম্ভবত ঢাকায় হবে যতটুকু আমি জানি। তো স্যার সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে কিনা? না, সমস্যা কি হবে? কোনো সমস্যাই হবে না। আপনি ঢাকায় থেকে প্র্যাকটিস করছেন। এত কিছু থ্যাংক ইউ জিজ্ঞেস স্যার, করবে থ্যাংক না, ইউ স্যার। শুধু জানবে যে আছে কি নাই, আমার মনে হয় এত হ্যাঁ, কিছু জিজ্ঞাসা করবে না। তো আমরা আজকের মতো শেষ করি ইনশাল্লাহ। কালকে আমরা জি স্যার, ক্লাস জি নিব স্যার। কি নিব না জানাই দিব আপনারা। আমি যদি নোটিশ না করি তাহলে ধরে রাখবেন কালকে সন্ধ্যা 7:30টায় আমরা, 7টার সময় আমাদের লিঙ্ক ওপেন হবে, 7:30টায় আমরা সেশন শুরু করব কালকে। আর যদি আমার মিটিং থাকে আমি মেসেজ দিয়ে দিব। জি স্যার, থ্যাংক ইউ আব্দুল সো মালিক ভাই, মাচ। হ্যান্ড করছেন, শেষ মুহূর্তে বলেন তো। স্যার আমার কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আমি এর আগে কয়েকবার কথা বলছিলাম, ওনার শুনেন নাই। আমি বলতে চাচ্ছি যে আমি অ্যাকাউন্টিং এ মাস্টার্স করেছি, তো আমি তো এডুকেশন কোয়ালিফিকেশন আমি দিয়ে দিলাম। তারপরে যে যে আদার্স কোয়ালিফিকেশন আছে, ওইখানে যদি আমি সবগুলো নো দিয়ে দিই, কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। আচ্ছা স্যার, স্যার আমি একটা ছোট একটা প্রশ্ন লাস্ট ফিনিশিং এ। স্যার আমরা জি, যদি যারা বিবিএমবি করছি, আমরা যদি বিবিএমবিএ করার সার্টিফিকেট গুলা দিলে কি আমাদের ভাইভাতে গিয়া ভালো হবে, না আমরা এলএলবি যারা আছে এলএলবিটা শুধু দিলে ভালো হবে? এটা একটু জানার ছিল। আপনি বলে যেহেতু ওরা আইন পেশার কথা বলছে, আপনি এলএলবি দিলেই আপনার জন্য ভালো হবে। জি স্যার, আচ্ছা স্যার, ওই ধন্যবাদ স্যার। জামিল ইনফ্রাতে আমি আছি এখন স্যার, এই জব এক্সপিরিয়েন্স এটা কি দেওয়া ভালো হবে নাকি স্যার এটা দেওয়াটা সমস্যা হবে স্যার? কোথায় আছেন? এটা একটা আইটি সেক্টর স্যার, আইটি সেক্টর। আপনি দিবেন, অসুবিধা কি? এক্সপিরিয়েন্স দিলে তো কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার, আমার একটা কোশ্চেন ছিল স্যার। আমি একটা গভর্নমেন্ট ব্যাংকে আছি স্যার, এখন আমার কি এখানে এক্সপিরিয়েন্স কি শো করা দরকার? কারণ প্রতিষ্ঠান থেকে এনওসি নেওয়া তো স্যার খুব কঠিন ব্যাপার আইটিবি পরীক্ষার জন্য। তো এটার কিন্তু আমি নেগেটিভ পজিটিভ পুরো বিষয়টা কিছুক্ষণ আগে বলছি, আপনি নিশ্চয়ই আমার সেশনে ছিলেন। আপনি চাইলে হাইড করে যেতে পারেন, হাইড করে গেলেন, তারপরে আপনি কর আইনজীবী হয়ে গেলেন। যখন আপনি রিটায়ারমেন্টে যাবেন, রিটায়ারমেন্টের পরে এটা প্র্যাকটিস করবেন। আর যদি আপনার এনআইডির কারণে যেহেতু গভর্নমেন্ট ট্রেস করতে পারবে,
হ্যাঁ, আপনি এখানে তো কোনো জেল জরিমানা হচ্ছে না। আপনি এটা হাইড করতেই পারেন, হাইড করে আপনি পরীক্ষা দেন, কি অসুবিধা? আমি তো কোনো অসুবিধা দেখি না। স্যার এখানে একটা স্যার সুবিধা একটা আছে স্যার, ব্যাংকগুলোতে কিন্তু ইনকাম ট্যাক্সের প্রচুর কাজের সুযোগ আছে, বিভিন্ন ব্যাংক কোম্পানিগুলোতে বিভিন্ন হুম। পার্টি থেকে বড় থেকে তাদের বিভিন্ন ইনকাম ট্যাক্স আমাদের চেক যাচাই করতে হয়। সেই ক্ষেত্রে ব্যাংকের যদি কোনো দরখাস্ত করে কেউ আইটিবির আমার মতোই, আমার মনে হচ্ছে এনবিআর এর কনসিডার করতে পারে আমার মনে হয়। হ্যাঁ, সেটা তো কারণ অবশ্যই পারে। আমাদের এখানে অনেক ফাইল রেখি আমরা, তো বড় বড় ফাইল চেক হুম। করতে হয় আমাদেরকে। তা হুম। আমাদেরকে যদি দেওয়া হয় তাহলে আমরা কোথাও বেশি করে চেক করতে পারবো আমরা আরো। অবশ্যই এই ক্ষেত্রে অবশ্যই। স্যার পজিটিভ মনে করছি আমি। করেন, অসুবিধা নেই। তো ঠিক আছে, আজকের আপনাদের সাথে একটা সুন্দর সন্ধ্যা নববর্ষের প্রথম দিনে কাটাইলাম। আমি আপনাদেরকে কতটুকু দিতে পেরেছি জানি না, আমি আমার সেরাটাই দেওয়ার চেষ্টা করেছি। আর আজকের মতো এখানেই সমাপ্ত করি। আপনাদের সবাইকে নববর্ষের প্রথম দিনের শুভ নববর্ষ এবং শুভরাত্রি জানিয়ে সবাইকে, সবার কাছে আমার জন্য দোয়া চেয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। ওয়ালাইকুম শুভরাত্রি। আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। শুভ নববর্ষ স্যার। ভালো কাজ করো।